সো মিলন ভাই, আমি কোনো পেশেন্ট দেখি এবং আমার কাছে মনে একটা সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট দরকার, আমি সবসময় চেষ্টা করি আপনার কাছ থেকে একটা সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট করানোর পেশেন্টদের ভালোর জন্য। এখন ঘটনা হয়েছে যে রিসেন্টলি একটা পেশেন্ট আসছিল। সো উনি আপনার বাংলাদেশে ছিলেন, ওনার কখনোই ধর্মের ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। কানাডাতে গেছেন, এখন ওনার ভীষণ ধর্মের ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়েছে। তো ভদ্রলোকের বয়স হচ্ছে আপনার 42। সো সে আমার কাছে আসছে। এখন ভদ্রলোক একেবারে দাড়ি টুপি পরে হুজুর হয়ে গেছে। তার বড় ভাই ছিল বড় সরকারি কর্মকর্তা, ছেলে নিয়ে আসছে কানাডা থেকে, হঠাৎ করে নিয়ে আসছে। কি হয়েছে? ভদ্রলোকের কথা হচ্ছে ভদ্রলোক ইমাম মাহাদি হয়ে গেছে। ভদ্রলোক বুঝতে পারতেছে যে আল্লাহ তার সাথে অন্যরকম যোগাযোগ করতেছে। এখন সে সারাদিন নামাজ পড়ে, রোজা রাখে, সে পৃথিবীর বিভিন্ন যুদ্ধ নিয়ে সে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করে। তো সে ইমাম মাহাদি, সে খুবই কনফিডেন্ট এবং কেউ তাকে বুঝতেছে না, সে কাউকে ব্যথা দিতেছে না, কষ্ট করতেছে না, তার রাতে ঘুমও হয় না, সে ইমাম মাহাদি। এখন এটা দেখে আমার কাছে মনে হইলো যে এটা হয়তো কোনো সাইকোটিক ডিসঅর্ডার বা প্রবলি বাইপোলার মুড ডিসঅর্ডার। তখন সেখান থেকে আমি তাকে আপনাকে সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্টের জন্য পাঠাইলাম। সো আপনার কাছে আপনি এই ধরনের পেশেন্ট হয়তো আরও বেশি দেখছেন, এবং এই ধরনের পেশেন্টকে আমরা কী ট্রিটমেন্ট দিই? জি, ধন্যবাদ ইয়াহিয়া ভাই, খুব সুন্দর এবং মানে বাস্তবিক একটা উদাহরণ দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমরা যেটা বলি যে গ্র্যান্ডিওসিটি ডেভেলপ করে এবং এবং নিজের সম্পর্কে অনেক উচ্চ একটা ধারণা আসে যে আমি হতে পারে, আমি ইমাম মাহাদি হতে পারে, আমি দেশের প্রেসিডেন্ট, অথবা আমি আমার পকেটে কোনো টাকা নেই, কিন্তু আমার মনে হতে পারে আমার অনেক কোটি কোটি টাকা আমার ব্যাংকে জমানো আছে, আমি সবাইকে দান খরচ করতেছি, দিয়ে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি এগুলো যেটা আমরা দেখি সবসময় যে বাইপোলার মুড ডিসঅর্ডার হয়। বাইপোলার মুড ডিসঅর্ডার খুব কমনলি দেখা যায়, সেটা হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার খুব কমন। এবং মানে কথা হচ্ছে বাইপোল মানে দুইটা পোল, একটা হচ্ছে ম্যানিক পোল আর একটা ডিপ্রেসিভ পোল। সে ম্যানিক পোলে যেটা হয়, ম্যানিক পোলে সব কিছুই হাইফার হয়ে যায়, নিজের সম্পর্কে ধারণা উচ্চ হয়ে যায়, নিজেকে অনেক বড় মনে হয়, সবসময় খুশি খুশি ফুর্তি ফুর্তি একটা ভাব। একটা মানুষ যে কিনা ধরেন আগে থেকে একটু রিলিজিয়াস ছিলেন, তার যদি ম্যানিক এপিসোড হয় তখন অতিমাত্রায় সেটা বেড়ে যাবে। একটা মানুষ ওই রকমের ছিলেন না, হয়তো সাধারণ মানুষ ছিলেন, মনে হতে পারে ওই সময় তার অনেক গান গাওয়া, তারপর হচ্ছে মানে নাচা বা দান খরচ করা বা অন্য সামাজিক অ্যাক্টিভিটিস বেড়ে যাওয়া, এগুলি বেড়ে যেতে পারে। নতুন নতুন বন্ধু তৈরি করতে পারে, সবার সাথে দেখা হলে সালাম দিতে, হ্যান্ডশেক করতে, কোনো একটা পড়তে পড়তে একটা ভাব। ঘুম হচ্ছে না, কোনো ব্যাপার না, ঘুমের দরকার নেই আমার এত বেশি এনার্জি, 3 ঘন্টা ঘুমালে আমার সারা রাত লাগে না, 2 ঘন্টাও লাগে না, এরকম মনে হতে পারে। রাগ বেড়ে যায়, কোনোভাবে একটু তর্ক করতে গেলেই এত বেশি মানে অ্যাগ্রেশন চলে আসতে পারে যে ভাঙচুর করতে পারে, একদম চরম হয়ে যেতে পারে। তো এটা বাইপোলারের ম্যানিক এপিসোড। আপনি যে ইমাম মাহাদি সাহেব যে নিজেকে দাবি করতেছেন, সম্ভবত ওনার যে পেশেন্টটা ছিলেন, উনি আমার মনে পড়ছে আপনি রেফার করছিলেন, তো উনি বাইপোলার ম্যানিক এপিসোডে ছিলেন। তো ম্যানিক এপিসোডের যেটা আপনি বললেন যে হ্যাঁ চিকিৎসা কী, হ্যাঁ, তো চিকিৎসা ম্যানিক এপিসোডে আসলে এই মুহূর্তে আমরা অবশ্যই ওষুধ প্রয়োজন, আমরা কয়েক ধরনের ওষুধটা ব্যবহার করে থাকি আর কি। তো ম্যানিক এপিসোড সচরাচর খুব বেশি দিন থাকে না, সচরাচর বেশি দিন থাকে না। চিকিৎসা এটা খুব সাডেন শুরু হয়, হঠাৎ করে একদম, সেটা হতে পারে আবার 5-7 দিনের মধ্যে অনেক বেশি হতে পারে। তো এটা চিকিৎসা মুড স্টেবিলাইজার ওষুধ আছে আমাদের, সোডিয়াম ভ্যালপ্রয়েড, লিথিয়াম, এগুলো দিয়ে দেওয়া শুরু করি। পাশাপাশি খুব বেশি এর সিমটম যদি খুব বেশি হয় তাহলে আমরা অ্যান্টিসাইকোটিক দিতে পারি। অ্যান্টিসাইকোটিক 2 রকমের হয় মেনলি, টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল। এখানে অ্যাটিপিক্যাল বা নিউয়ার যেগুলো জেনারেশন আছে, নতুন অ্যান্টিসাইকোটিক যেগুলো সেকেন্ড জেনারেশন, সেগুলো আমরা দিয়ে থাকি। তো যে কোনো একটা দিয়ে শুরু করা যায়, কিন্তু দিলেই এটা খুব 2 সপ্তাহের মধ্যে কিন্তু ইমাম মাহাদি থেকে সাধারণ মানুষ হিসেবে উনি পরিণত হবে। বা একটা মানুষ যে কিনা খুব নিজেকে খুব মনে করছে সমাজেরও একদম খুব বিশেষ একটা ব্যক্তি, 2 সপ্তাহ পরেই কিন্তু উনি আবার স্বাভাবিক মানুষ হয়ে যাবে। তো এইটা হচ্ছে বাইপোলারের ম্যানিক এপিসোড। এখন ম্যানিক এপিসোড, আচ্ছা, এখন ম্যানিক এপিসোডটা আসলে প্রথম প্রশ্ন হচ্ছে যে ম্যানিক এপিসোড আর মুড সুইংয়ের সাথে মেইন পার্থক্যটা কি? আচ্ছা, কোনটা মুড সুইং, কোনটা ম্যানিক এপিসোড? এখন অনেক জামাই তো মনে করে আমার বউ তো তাহলে বাইপোলার, কারণ আমার বউয়ের তো মুড সুইং হয়। আবার অনেক বউ মনে করতে পারে আমার বাচ্চার তো মুড সুইং হয়, তাহলে তো সে মনে বাইপোলার হয়ে গেছে। বাইপোলার যে ম্যানিক এপিসোড, সেটার সাথে মুড সুইং এর বেসিক পার্থক্যটা কি? আচ্ছা, মুড সুইং যে বিষয়টা হচ্ছে, মুড অনেক কারণে সুইং হতে পারে। হ্যাঁ,
যেমন কারো যদি পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে, হ্যাঁ, তাদের খুব মুড সুইং হয়, বিশেষ করে আমার বর্ডার লাইন পার্সোনালিটি, বিপিডি যেটা বলি আমরা। আজকে মন ভালো, কালকে খারাপ, সকালে ভালো, বিকালে খারাপ, মানে মন খারাপ ভালোর খুব দ্রুত ওঠানামা করে। এটা কিন্তু যে এমন না যে দিনের পর দিন একইভাবে আসে প্রতিদিন, কিন্তু বাইপোলারের ম্যানিক যেটা হয় তাদের কিন্তু মুডের কিন্তু একটু সুইংয়ের মতো মনে হয়। বিশেষ করে তাদের মুডটা একটু লেভাইল মুড হয়। তার মানে ধরেন কথা বলতেছে, খুব হাসি, হুট করে দেখুন কান্না শুরু করে দিচ্ছে, আবার চোখ দিয়ে পানি চলে আসতেছে, আবার মুছে রয়েছে, আবার একটু পর কথা বলতে আবার হাসি, এরকম লেভাইল মুড হয়। তাদের মুডটা ঠিক সুইংয়ের থেকে লেভাইল বলে বেশি ভালো শোনায় আর কি। তো এটা এবং পারভাসিভ থাকবে, এমন না যে আজকে ভালো হয় কাল থেকে একদম স্বাভাবিক, ব্যাপারটা এমন না। যেটা বর্ডার লাইন পার্সোনালিটি হতে পারে, তাদের একদিন একটু সমস্যা, দুদিন পরে পরের দিন থেকে আবার ভালো। কিন্তু ম্যানিক এপিসোড যে মুডের যে বিষয়টা, সেটা দেখা যাচ্ছে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত থাকতেছে। এই বিষয়টা এরকমই আর কি। এবং তাদের মুড সুইংয়ের পাশাপাশি অন্য অন্য সিমটমও থাকবে। কিন্তু যদি আমি মানে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলি বা অন্য অন্য নর্মাল মানুষের কোনো মুড সুইং হয়, শুধু যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা ডায়াগনোসিস করার মতো ডিসঅর্ডার তাতে মুড সুইং ব্যাপার না, অনেক সাধারণ মানুষের মুড খুব সুইং হয়। হ্যাঁ, এটা বলা হয়তো বলতে পারেন আপনি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার নয়, একটা সাইকিয়াট্রিক সিমটম বা একটা কষ্ট, হ্যাঁ, সেখানে কিন্তু মুড সুইং নর্মাল মানুষের হতে পারে, নর্মাল মানুষের হতে পারে। কিন্তু তার মানে এই না যে ডিসঅর্ডার, হয়তো একটু খেয়াল করলে বিষয়টা মানে আন্দাজ করা যায়। সো আমি যদি সহজভাবে মানে যেটা বুঝে থাকি ঠিকভাবে, যে আপনি যখন বলতেছেন ম্যানিক এপিসোড আর মুড সুইং মধ্যে পার্থক্য, ম্যানিক এপিসোড হচ্ছে যেখানে একটা হাইপার স্টেট, হাইপারনেস বা গ্র্যান্ডিয়াসনেস, যেটা অ্যাটলিস্ট হয়তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ধরে আসে বা তার থেকে বেশি সময়। বাট মুড সুইংয়ে দেখা যাচ্ছে একই দিনে তার কয়েকবার মুড সুইং হতে পারে, রাইট। এবং মাঝে মাঝে কিন্তু একদম ভালো, মানে স্বাভাবিক কথাবার্তা বলতেছে, কিন্তু আবার হঠাৎ করে সকালবেলা মুড সুইং হলো একটু খারাপ, পরের দিন থেকে আর কোনো সমস্যা না, বিকাল থেকে কোনো সমস্যা। মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ বা বিএসএমইউ সাইকিয়াট্রিক ওয়ার্ডে গেলে হয়তো দেখা যাবে যে এরকম বেশ কিছু ইমাম মাহাদি শুয়ে আছে। হ্যাঁ, তারা হয়তো বা চিকিৎসার পরে একটা জিনিস যেটা ভালো বাইপোলারের, যে তারা কিন্তু যখন সুস্থ হয় তারা বুঝতে পারে যে ম্যানিক এপিসোডটা এলোমেলো ছিল, রাইট, একদম। এবং অনেকেই আমরা দেখি, অনেক পেশেন্ট এসে বলেন, লজ্জিত ফিল করেন উনি, যে আসলে কি না কি করছে, আমার এটা অনেকটা মনে পড়ে কি করছে, সরি আসলে অনেক কিছু বলে ফেলছি। কারণ ম্যানিক এপিসোড বা এই যে বাইপোলারের যে বিষয়টা, এই দুইটা এপিসোড মাঝখানে, সে দুটো এপিসোড মাঝখানে সেটা কয়েক মাস, কয়েক বছর একযোগ্য হতে পারে, রাইট। যে মাঝখানে একদম ভালো চিকিৎসা নিয়ে একদম ভালো, 10 বছর ভালো, 10 বছর ভালো, 10 বছর, 20 বছর, 30 বছর ভালো থাকতে পারে, একদম একটা না। হ্যাঁ, আবার এমনও হয় যে কোনো মানুষের বছর 2-3 বার হচ্ছে, এমনও হয়। কিন্তু আবার অনেক মাঝখানে অনেক দিন ভালো থাকতে পারে। তো এই যে ভালো থাকার মানে খুব একদম স্বাভাবিক থাকে, দেখে বোঝার বুদ্ধি না তার কোনো ম্যানিক এপিসোড ছিল কখন। একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি দেখছি অ্যাটলিস্ট যে অনেক মানুষ আমাদের দেশে স্পেশালি ধর্মর সাথে রিলেটেড যখন হয় বাইপোলারটা, এটাকে মানুষজন অনেক সময় বুঝে না, রাইট। এখানে এডুকেশনের গ্যাপ আছে। দেখা যাচ্ছে যে একজন সারাদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, একদম সারাদিন দোয়া করে, হঠাৎ করে খুব আলাদা হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, কথা বলে, ধর্ম ছাড়া কোনো কথা বলতেছে না। তো ওই বাসার মানুষও সবাই মনে করে যে আরে আমার ছেলেটা তো একটা নবী আউলিয়া ব্যাপার আসছে, রুহানির জগতে চলে আসছে। বাট অনেক সময় যেটা আসলে একটা বাইপোলারের কারণে হইতে পারে, অনেক সময় সে যে অস্বাভাবিক কথাগুলো বলতেছে, অস্বাভাবিক জিনিসগুলো দেখতেছে বা বুঝতেছে, এটা যে বাইপোলারের কারণে হইতে পারে, এটা অনেক সময় প্যারেন্টসরা রিয়েলাইজ করে না। এখানে আরেকটা খুব মানে মজার একটা বিষয় হচ্ছে, মজার বলা ঠিক হবে কিনা জানি না, হয়তো খুব আশ্চর্যজনক বিষয়টা, সেটা হচ্ছে অনেক সময় খুব বাইপোলার যে কোনো বয়সে হতে পারে, তারপরে 70-80 বছর বয়সে হতে পারে, হ্যাঁ, আরও বেশি বয়সে হতে পারে, আর বাচ্চাদেরও হতে পারে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে অনেক সময় একটা 60 বছরের বৃদ্ধ মানুষ, খুব মানে ভদ্র নরম মানুষ, বাইপোলার সিমটম খুব বেশি, অন্য সিমটমগুলো খুব বেশি প্রবীণ না, একটু কথাবার্তা বাড়ছে, একটু হাইপার ভাব, নতুন করে বিয়ে করতে চায়, রাইট। তো উনি তখন সবাই অবাক হয়ে যায়, এই মানুষ তো এমন ছিল না। হ্যাঁ, বুড়ো বয়সে ভীমরতি বলতে যেটা বোঝে, এটা মনে করে যে এটা কি বলে, 60 বছর বয়স, এটা বিয়ে করতে চায় কেন? কিন্তু এটা কিন্তু আসলে তার বিষয়টা মানসিক কষ্ট থেকে বলতে পারেন, একটা অসুখ। বাইপোলার ম্যানিক এপিসোড হলে মানুষের সেক্সুয়াল আর্জ বা ডিজায়ারটা বেড়ে যায়, এবং এই সময়ে মানে বিয়ে করতে পারে বা অনেক সময় নিজের কন্ট্রোলটাও থাকে না, মানে মানুষের গায়ে হাতও দিতে পারে। হ্যাঁ, এটা হয়ে যায়, কিন্তু অনেক সময় ভুল বুঝে দেখা যায় তাকে আমরা দেখি যে খুব গালিগালাজ করে, বা অনেক সময় সেই পেশেন্টের গায়ে হাতও তোলা হয় যে কী করতেছো এগুলো তুমি, আসলে তো তার দোষ নাই, এটা তো অসুখ। বিষয়টা কিন্তু অনেক অন্যরকম একটা বিষয়। সেটাই। এখন
আপনার ওই একটা এই জিনিসটা অনেক ক্ষেত্রে দেখা গেছে ছেলেদের বা মেয়েদের দেখা যাচ্ছে যে ওই একটা 3 সপ্তাহ বা 1 মাসের একটা সময় প্যানিক এপিসোডে সে এমন কিছু মানে পরকীয়া ধরনের কাজ করছে যেটা তার চরিত্রের সাথে যায় না, এবং ওইটার কারণে সে মানে পরবর্তীতে সে বাইপোলারটা নেমে আসছে, কিন্তু ওইটার কারণে তার যে মানে মানুষের কাছে তার যে ইমপ্রেশনটা খারাপ হয়ে গেছে, এটা থেকে যে ডিপ্রেশন হয়েছে, ওই ডিপ্রেশন থেকে তার সে বের হইতে তার অনেক কষ্ট হচ্ছে। কারণ এখন সে যেটা করছে, আবার সে তো ওই সময় সে কমপ্লিটলি স্থির ছিল না। এরকম একটা মানে এরকম একটা কেস আমি করছিলাম যে মানে দেখছিলাম যে যেটা হয়েছে সেটা হচ্ছে কি তার ম্যানিক এপিসোড ছিল। তো যেটা হয়েছে আমাদের দেশের মানুষ যেটা মনে করে যে দেশের বাইরে গিয়ে ট্রিটমেন্ট করাবে, সো মানে বাইপোলার পেশেন্ট সে ম্যানিক এপিসোডে আছে, এখন তাকে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করাবে, ভালো কথা। এখন থেকে বাইরে নিয়ে যখন ট্রিটমেন্ট করাইতে গেছে সে এয়ারপোর্টে এক কাণ্ড করে বসছে, হ্যাঁ, অন্য ইয়ের সাথে আর কি। তো এবং কাণ্ডটা একটু খুবই লজ্জাজনক ছিল আর কি। তো সেইটা তো এখন সবাই বোঝে তোমার চরিত্র এত খারাপ, তোমার চরিত্র এত খারাপ, কিন্তু পরবর্তী যখন ট্রিটমেন্ট নিচ্ছে সে বুঝতে পারছে জিনিসটা, বাট তখন তো আর তার সে নিজেকে করতে পারতেছে না, নিজেকে আর বুঝাইতে পারতেছে না, ঠিকভাবে এক্সপ্রেস করতে পারতেছে না। আরেকটা আপনার এই কথার সাথে আমার একটা কেস মনে পড়লো। গত 1 মাস কি 1.5 মাস হবে, মানে আমার সাথে একজন পেশেন্ট আসছেন, একজন ফিমেল, বয়স 25-26 হবে হয়তো। তো উনি এখন আসছে ডিপ্রেসিভ এপিসোডে। বাইপোলার তো দুটো এপিসোড বললাম, একটা ডিপ্রেসিভ এপিসোড আর একটা ম্যানিক এপিসোড। তো এখন আসছে তার ডিপ্রেসিভ এপিসোড নিয়ে, এবং ডিপ্রেশনটা খুব খুব সিভিয়ার। রাইট। তো আমি বললাম এমনিতে অনেক সময় বাইপোলার তো নর্মালি তো ডিপ্রেশন থাকতে পারে, কিন্তু কোনো স্ট্রেসার যদি থাকে, মানসিক চাপ যদি থাকে, ডিপ্রেশন মাথা কিন্তু আরও বেড়ে যেতে পারে। এক্স্যাক্টলি। তো এখানে আমি যেটা বুঝতে পারলাম যে ওনারা বলে, সে পেশেন্টের মা বলে তার মেয়ে যখন ম্যানিক এপিসোডে ছিল তখন তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দেয়। কারণ ওই সময় এত বেশি উনি হাইপার ছিল, এবং ছোটো ছোটো ভুলগুলো, ছোটো বিষয়গুলো এত বেশি সিভিয়ার মনে হতো, নিয়ন্ত্রণ নিজের প্রতি কোনো কন্ট্রোল ছিল না, সে ডিভোর্স দিয়ে দেয়। এখন এটা থেকে সজ্ঞান, তার সাথে কিন্তু এই অশোকের ম্যানিক এপিসোডে আসে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু গ্রামের মানুষ মোটামুটি একটু মফস্বল থেকে আসছেন, গ্রামের মানুষ বোঝে নাই, ডিভোর্স দিয়ে দেয়। ডিভোর্স কার্যকর হয়ে গেছে, 3 মাস 4 মাস পরে তার ম্যানিক এপিসোড ভালো হয়ে গেছে। এখন সে বলে যে আমি সে সংসার করতে চাই, সে ফিমেল পেশেন্ট বলে। এখন শ্বশুর পক্ষ বলে না, এরকম পেশেন্ট আমরা নেব না, এরকম মানুষ বৌমা আমার চাই না। হ্যাঁ, হাজব্যান্ডও বলে না আমি নেব না, আমাকে যে ডিভোর্স দিচ্ছে, তার মানে সে ব্যাপারটা তারা বুঝতেছে না, যেটা তাতে অসুখ, এবং ওই সময় তার নিজের প্রতি কন্ট্রোল ছিল না কোনো। রাইট। এবং এটা ভালো হয়ে যায়। এখন সে একদম বুঝতেছে না এটা কি করছে, এটা আমি, এটা আমার করার কথা না, আমার তো সুখের সংসার, কিন্তু ডিভোর্স কিন্তু দিয়ে দিয়েছে, ডিভোর্স তো হয়েও গেছে। রাইট। এখন চরম ডিপ্রেশন, এবং তার ছোটো বাচ্চাও আছে, সেটা নিয়ে খুব মানে একটা খারাপ একটা অবস্থায় চলে গেছে। মানে এরকম ঘটনা ঘটতে পারে এবং ঘটে, আমরা কিন্তু প্রায় পেয়ে থাকি চেম্বারে, প্রায় পেয়ে থাকি বিষয়গুলো। এই জন্য অনেক সময় আসলে যে যারা ডিভোর্স ফাইল করে তাদের সেটার সাথে একটা সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট রাখা খুব জরুরি, কারণ এটার কারণে এই ধরনের অনেকগুলো কারণই কিন্তু হয়। যেমন এখানে আরেকটা জিনিস খুবই যেমন আমি জাস্ট গতকালকে একটা পেশেন্ট দেখতেছিলাম, দেখেন মানে খুব মানে জিনিসটা খুবই কষ্টকর। বাইপোলার কারণে কিন্তু প্রচুর সুইসাইড হয়, প্রচুর ম্যানিক এপিসোডে সুইসাইড হয় গ্লোবালি। দেখা গেছে যে মানে ম্যানিক এপিসোডে তার হঠাৎ করে এত কষ্ট হচ্ছে, বা ব্রেকআপ হইলো, ব্রেকআপের পরে তার এত কষ্ট হচ্ছে, বা ডিভোর্স হইলো, তার সাথে ম্যানিক এপিসোড শুরু হইলো, তখন সে আত্মহত্যা করতে চলে যাচ্ছে, এবং এটা পুরাপুরিভাবে তার কিন্তু একটা অসুখের কারণে। গতকালকে একটা পেশেন্ট দেখতেছিলাম যে উনি বলতেছিল যে ওনার প্রথমত হচ্ছে পেশেন্ট তার বাইপোলার আছে, ঠিক আছে, সে তার বাবার কথা বলতেছে যে সে তার বাবার সিমটম শুনে মনে হয়েছে সম্ভবত বাইপোলার ছিল, নিশ্চিত না, বাট ছেলের যেহেতু আছে এবং তার ফ্যামিলি সবাই বলছে তার বাবা এরকম ছিল, এই জন্য আমি অ্যাজুম করছি। এবং বাবা অনেকবার আত্মহত্যার কথা বলতো, এবং বাবাকে সে একবার বাথরুমে দরজা খুলে দিয়েছে যে বাবা মানে গলায় ফাঁসি দিয়ে সুইসাইড করছে। ছেলেটার জন্য এটা কত কষ্ট করেছে, তার বাবা কীভাবে দেখছে বা ঝুলতে দেখছে বা ইত্যাদি। একটা বিষয় এমনকি যেটা হয় আনফর্চুনেটলি সেটা হচ্ছে যে আমাদের দেশে কিছু অদ্ভুত লোক আছে যে কেউ আত্মহত্যা করলে তাদের মাথায় প্রথম যেটা আসে, তাদের মানে ঈমান এত বেশি যে তাদের মাথায় প্রথম যেটা আসে সেটা তার জানাজা পড়া যাবে। হ্যাঁ, তাদের কাছে ইসলাম মানেই হইল যে ইসলামের প্রথম কাজ কি, তাদের কাছে হইল যে কেউ আত্মহত্যা করলে ফেসবুকে একটা স্ট্যাটাস দাও, তার জানাজা কিন্তু পড়া যাবে না।
আমার কথা হচ্ছে ভাই, আপনার যদি জানাজা পড়তে ইচ্ছা না করে পড়েন না। 18 কোটি বাঙালি যাদের মারায় তাদের সবার জানাজা তো আপনি পড়েন, আপনি মানে সমবেদনা প্রকাশের কোনো আগ্রহ নাই, এবং এই জিনিসটা বোঝে না যে মানুষ পিওরলি মানসিক রোগ থেকে আত্মহত্যা হইতে পারে, এবং অনেকে করে এটা। আর অ্যাকচুয়ালি তো আসলে মানে কে জাহান্নামে কে জান্নাতে এটা তো সিদ্ধান্ত তো আল্লাহ, কিন্তু আমরা তো সাধারণ মানুষ সার্টিফিকেট দিয়ে দিতে পারি না। এটা তো সমস্ত আমাদের থেকে অনেক কোটি কোটি গুণ বেশি বোঝেন, এবং কে মানসিক অসুখের কারণে কে কী কারণে করলো কেন করলো সেই জাজমেন্ট আমাদের থেকে অনেক অনেক কোটি গুণ বেশি আল্লাহ। এই বিষয়গুলো আমরা আসলে এভাবে বলা মানে খুব আঘাত, এমনিতেই উনি কষ্ট থেকে হয়তো করতে পারে, বা কোনো যেহেতু বলা হয়ে থাকে যত মানুষ সুইসাইড করে তার প্রায় 90% মানুষ সুইসাইড করে কোনো মানসিক অসুখের কারণে। এটা গবেষণার কথা, আমার কথা না, সারা বিশ্বব্যাপী গবেষণার কথা। তার মানে একটা মানুষ যে কিনা সিজোফ্রেনিয়া কষ্ট পাচ্ছে বা সিভিয়ার ডিপ্রেশন, সে সুইসাইড করলো, এখন তার যে অসুখ সেটার জন্য তো দায়ী না, সে তার নিজের প্রতি তো কন্ট্রোল নাই কোনো, এখানে এখন কী হবে এটা একমাত্র আল্লাহই জানে, আসলে কী করবেন আল্লাহ সেটা। আমার মনে হয় এই বিষয়গুলো এইভাবে না বলতে পারি আমরা। হ্যাঁ, মানে একটা খুব সিম্পল মানবিক একটা ব্যাপারও এটা। এখন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিল ওনার সাহাবীদেরকে নিয়ে, এবং একজন মানে জিউইশ লিডার মারা গেছে। হ্যাঁ, এখন জিউরা ছিল ওই সময় মুসলমানদের সাথে তাদের অনেক বিষয়ে দ্বন্দ্ব ছিল, এবং উনি যখন মারা গেছে তখন হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাঁড়ায় সম্মান করছে। তখন বাকি সাহাবারা একটু অবাক হয়েছে, তখন রাসূল সম্মান করছে, রাইট, দাঁড়ায় সম্মান করছে। তো এই সম্মানটা তো আমরা করতেই পারি। আপনি জানাজা পড়তে যায়েন না, অসুবিধা, ইস্যুটা জানা যায় না, যে যাবে যে যাবে না যাবে না, কিন্তু ইস্যুটা হচ্ছে যে একটা মানে একটা অমানবিক আচরণ তাদের প্রতি যাদের হয়তো মানসিক রোগ আছে, যেটা আমাদের সমাজে খুবই মানে কম। আরেকটা জিনিস যেটা এখানে সেটার সাথে রিলেটেড, যে আপনার বাইপোলার 1 বাইপোলার 2, রাইট? এখন বাইপোলার 2 যেটা হাইপোম্যানিক, আর বাইপোলার 1, এটার মধ্যে আসলে পার্থক্যটা কি? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করছেন, আসলে বিষয়টা খুবই বিষয়। আরেকটা যেটা বলছি সুইসাইডের বিষয়টা আমি শেষ করি, সেটা হচ্ছে আমাদের যে বাইপোলার যে ডিপ্রেসিভ এপিসোড যেটা হয়, জি, মানে যে বললাম যে 3 মাস বা 6 মাস একটা ম্যানিক এপিসোড থাকে, মাঝখানে অনেক দিন ভালো, তারপর আবার ম্যানিক হতে পারে, অথবা ডিপ্রেসিভ এপিসোড হতে পারে, অথবা ডিপ্রেশন দিয়ে শুরু হতে পারে, মাঝখানে ভালো, পরে ম্যানিক দিয়ে শুরু হতে পারে, এভাবে হতে পারে। বাইপোলার যে ডিপ্রেশন, মানে বাইপোলারের ডিপ্রেশন যেটা, আর ইউনিপোলার ডিপ্রেশন, মানে তার ম্যানিক এপিসোড কোনোদিন ছিল না কিন্তু ডিপ্রেসিভ এপিসোড হয়েছে, সেখানে কিন্তু বলা হয় বাইপোলার ডিপ্রেশন সুইসাইড রেট অনেক একটু বেশি, রাইট? নর্মালি ডিপ্রেশন প্রায় 10%, অ্যারাউন্ড 10% মানুষ আত্মহত্যা করে, চেষ্টা করে আরও বেশি, 10% মানুষ আত্মহত্যা করে। বাইপোলার ডিপ্রেশন কিন্তু একটু আরও বেশি। যাই হোক, এখন যেটা আপনি বলছিলেন যে ম্যানিয়া, মানে বাইপোলার 1 এবং বাইপোলার 2, বা ম্যানিয়া বা হাইপোম্যানিয়া, বিষয়গুলো হচ্ছে যে ম্যানিয়া এবং হাইপোম্যানিয়ার সিমটমগুলো প্রায় কাছাকাছি, একই রকম সিমটম। এখানে আমরা কয়েকভাবে আলাদা করতে পারি। হাইপোম্যানিয়াতে ইউজুয়ালি 4 দিনের বেশি থাকে না, 4 দিনের মধ্যেই মোটামুটি স্বাভাবিক হয়ে আসে। আর ম্যানিয়া বা মানে ম্যানিক এপিসোডটা এটা ক্রস করে, এই সময়টা বেশি থাকে। যদি কোনো রোগী 2 দিনই অসুস্থ হয়ে গেছে, 2 দিন ধরে অসুস্থ, কিন্তু খুবই অ্যাগ্রেসিভ, তাকে ম্যানেজ করাই যাচ্ছে না, হসপিটালে ভর্তি করাতে হবে, বা বাসায় রাখার মতো অবস্থা নেই, ভাঙচুর টাংচুর করে একাকার অবস্থা করে দিচ্ছে, এমন হতে পারে। খুব প্রায় দেখি আমরা, খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায়। সেটা কিন্তু যদি 2 দিনও হয়, 1 দিনও যদি হয়, কিন্তু হসপিটালে রাখার মতো অবস্থা, সেটাও কিন্তু আবার ম্যানিক। কেমন? তার মানে আমাদের কিন্তু ডিউরেশন এবং একটা হচ্ছে সিভিয়ারিটি, যে কী পরিমাণ তীব্রতা, এটা নিয়ে আমরা তখন ম্যানিক বলি, এই আর কি। তো আরও অনেকগুলো পার্থক্য আছে, সহজ করে বলতে গেলে 2টি মেন পার্থক্য। আমি একটা জিনিস যেটা দেখছি, মানে আমার যতটুকু ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে বাইপোলার 1টা তাও অনেক বেশি এভিডেন্ট, রাইট, যে মানুষ বুঝতে পারে, হ্যাঁ, বা যেহেতু এটা তীব্রতাটা বেশি। বাট বাইপোলার 2 নিয়ে অনেকেই ঘোরাঘুরি করে, একদম, মানে কয়েক ঘন্টার ভিতরে ভালো হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে এক বেলাতেই মোটামুটি, এক বেলাতে ম্যানিক থাকলো, একটু কেমন যেন হয়ে গেল, একদিনের মধ্যে সে আবার পরের দিন থেকে দেখা যাচ্ছে ভালো, মানুষ টেরই পেল না কী হয়ে গেল। এক্স্যাক্টলি। কিন্তু মানে এটা আমার কাছে মনে হয় বাইপোলার 2টা অনেক ক্ষেত্রেই মানুষ ধরতে পারে না, বাট এটার কারণে কিন্তু ফ্যামিলি মেম্বাররা কষ্ট পায়, আশেপাশে মানুষ কষ্ট পায়, এবং তারা সবসময় মনে করে যে ও আমার আব্বার চরিত্র এমন, আমার আম্মার চরিত্র এমন, বা আমার স্বামী স্ত্রী এমন। বাট আসলে ওই ডায়াগনোসিসটা না হওয়ার কারণে সব কিছু যায় চরিত্রের উপরে। এখন যার বাইপোলার 2 আছে সে তো চরিত্র ঠিক রাখতে পারবে না। হ্যাঁ, তো যেমন একটা কেস আমি দেখছিলাম যে 25 বছরের একটা মেয়ে, সে যে কোনো প্রোগ্রামে গিয়ে সে খুব মানে উত্তেজিত হয়ে যায়। হ্যাঁ, সবসময় তাকে মাইক দিতে, সবসময় তাকে স্টেজ দিতে হবে,
সব কিছু তার মতো হইতে হবে, রাইট? তো এটা অনেক কারণে হইতে পারে। সবাই মনে করতো চরিত্র খারাপ, মেয়েটার বদরাগী, এই সেই বিশৃঙ্খলা। তো পরবর্তীতে যখন তার আরও কিছু ছিল, যে তার কিছু সম্পর্কজনিত সমস্যা, বিভিন্ন কিছু, যেখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে সে অনেক বেশি আমি বলবো নিয়ন্ত্রণহীন, রাইট? এবং পরবর্তী যখন সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট করা হয়েছে, দেখা গেছে তার আসলে বাইপোলার 2, বাট ম্যানিক এপিসোডটা খুব মানে অল্প সময়, যেই জন্য জিনিসটা ওইভাবে বোঝা যায় না। মানে সে তাকে পুরাপুরিভাবে ভারসাম্যহীন মনে হয় নাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। খুব অল্প সময় ছিল যে সময়টাকে বলা যায় পুরোভাবে ভারসাম্য। অবশ্যই হতে পারে। কিন্তু পরে যখন সে সাইকিয়াট্রিক ট্রিটমেন্টটা নিছে, বা সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নেওয়ার অনেকটা পরে যখন কিছুটা সিবিটি করছে, তখন দেখা যাচ্ছে অনেকটা স্বাভাবিকের মতো হয়ে আসছে, রাইট? যেটা মানে এবং তার চরিত্রের সাথে এটা কোনো সম্পর্ক নাই, আমি যেটা বলতে আছি, রাইট। আর এমন হয় যে র্যাপিড সাইকেল হয় বাইপোলারের সাথে, খুব মানে বছরে মানে 4 বার বা তার বেশি, আরও বেশি, অনেক ঘন ঘন হতে পারে। তখন কিন্তু মানুষে বুঝতে পারে না কোনটা তার অসুস্থতা আর কোনটা স্বাভাবিক সময়, গুলিয়ে ফেলে, মনে করে মানুষটা এরকমই হয়ে গেছে। আবার সাইক্লোথেমিয়াতে হতে পারে, ঘন ঘন একটা মানে এরকম মুড ফিসার নিয়ে আসতে পারে। তখন কিন্তু আমরা ধরে নিতে পারি সে তো এরকমই সারা বছর এরকমই থাকে। সাইক্লোথাইমিয়ার সাথে আপনার বাইপোলারের বেসিক পার্থক্যটা কি? সাইক্লোথাইমিয়াতে এমন হবে যে ডায়াগনোসিস করার মতো যে একটা ডিউরেশন থাকে বা সিভিয়ারিটি বলেন, এটা ওই ক্রাইটেরিয়া ফুলফিল করবে না। আচ্ছা, অল্প সময়ের জন্য থাকবে, মানে ওই যে পরিমাণ নর্মালিতে থাকার কথা, ওই ডায়াগনোসিস করার মতো ডায়াগনোসিসের ক্রাইটেরিয়াগুলো সমস্ত ফুলফিল নাও করতে পারে, এবং সময়টা খুব অল্প সময় থাকতে পারে। রাইট। ট্রিটমেন্টের এটা তো কাছাকাছি, একটু আলাদা, কিন্তু কাছাকাছি। ওকে, আরেকটা জিনিসে যাই, সেটা হচ্ছে যে আপনার সো দেখা যাচ্ছে যে এটা আমি অনেক গত 2 মাসে অনেক ফেস করছি, আগেও দেখছি, বাট সেটা হচ্ছে কি যে একটা কেস দিয়ে বলতে হয়তো সুবিধা হবে। সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে সন্তানদের সাথে মায়ের সম্পর্ক লম্বা সময় ধরে খারাপ। সব সময় দেখতেছে যে মা বাচ্চাদেরকে মারে, মায়ের মেজাজ খুবই খারাপ থাকে, রাইট? এবং মায়ের মূল সমস্যা হচ্ছে তার স্বামী পরকীয়া করে। তো বাচ্চারা সবসময় জানে আমার বাবার চরিত্র খুব খারাপ, আমার বাবা সবসময় পরকীয়া করে, কার সাথে পরকীয়া করে কোনো ঠিক নাই, না কাজের বুয়া, না অফিস, না পার্ক, সবখানে খালি আমার বাবা পরকীয়া করে। এবং বাচ্চারা বড় হইতেছে, দেখতেছে যে মায়ের সাথে তার আত্মীয়স্বজনের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ভালো কথা। এবং মা বাচ্চাদেরকে খুব মারে, কারণ মায়ের মেজাজ খুব খারাপ থাকে। তো বাচ্চারা মনে করে যে আমার মা খুব কষ্টে আছে, আমার আব্বা এরকম পরকীয়া করে। তো বাচ্চারা বাবার থেকে দূরে চলে যাচ্ছে। এখন এই বাচ্চারা যখন বড় হয়ে যখন 18-20 বছর হইতেছে, বাচ্চারা অবাক হয়ে একটা জিনিস আবিষ্কার করে, এই কাহিনী কি, আমার আব্বার চরিত্র তো বেশ ভালো, আমি তো কোনো সমস্যা দেখি না। আমার মাই তো খালি যেখানে যায় সেখানে যায় মা খালি সন্দেহ করে, সন্দেহ করেই যেতেছে, এখানে সন্দেহ, এখানে সন্দেহ, সবখানে সন্দেহ, তুমি ওই মেয়ের দিকে তাকাইছো, ওইখানে এটা করছো, মানে সন্দেহের মোটামুটি শেষ নাই, সন্দেহ করেই যাচ্ছে। কিন্তু মাকে যখন জিজ্ঞেস করা হয় যে আচ্ছা প্রমাণটা কি, মা কোনো প্রমাণ দিতে পারে না, খালি কেমন জানি গল্প বলে, তবে নিশ্চিত, সবই নিশ্চিত, কিন্তু গল্প বলে, সে খালি গল্প বলে, এই গল্প, আমার কাছে তথ্য আছে কিন্তু তথ্য তার কাছে নাই, খালি গল্প আছে, খুব অচিরে তথ্য পেয়ে যাবো, হ্যাঁ খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, হ্যাঁ এই পেয়ে যাবো, তোর আব্বাটা লুকানো ফোন আছে, তোর আব্বাটা লুকানো ইমেল অ্যাড্রেস আছে, তুমি কি দেখছো না, দেখি নেই। তো গল্প বলতেছে, কিন্তু তার কাছে তথ্য আছে, কিন্তু তথ্যটা তার কাছে একটা গল্প। এখন এই করে 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 এখন বাচ্চারা যত বড় হইতেছে, 20, 25, 30, বাচ্চারা বুঝতেছে যে আসলে বাবার কোনো সমস্যা নেই। এবং মাকে যখনই বলতে চায় বাবার কোনো সমস্যা নেই, সাথে সাথে মা তার শত্রু হয়ে যায়, মা উত্তেজিত হয়ে যায়, একদম চিৎকার শুরু করে, চেঁচামেচি শুরু করে। এই করতে 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 এখন মায়ের বয়স হয়েছে প্রায় 60, তার স্বামীর বয়স হয়েছে প্রায় 70-72। স্বামী মোটামুটি খুব নড়াচড়া করতে পারে না, খালি হয়তো একটু পার্কে হাটে নামাজ পড়তে যায়, স্বামীর ঠিকমতো মাথা কাজও করে না। কিন্তু এখনও স্ত্রী দিন নাই রাত নাই, এই খালি তুমি তো পার্কে 72 বছর তুমি পার্কে পরকীয়া করো, ওই মহিলাকে তুমি বিয়ে করছো, ওই মহিলা এই সেই হ্যান ত্যান, ওই ভদ্রলোক মোটামুটি অলরেডি মানে যেটাকে মানে 2 পা কবরে বলা যায় আর কি। তো এখন বাচ্চারা যখনই সন্তানরা বুঝাইতে যায়, মা তো সবার সাথে কথা বলা বন্ধ করে, উত্তেজিত হয়ে যায়, রেগে যায়। এবং ধরুন আমি কয়েকটা কেস দেখছি, একটা কেস না। তো এখন সন্তানরা বাংলাদেশে আসছে আমার কাছে যে
এটা আসলে কী সমস্যা, আমার তো মনে হয় আমার মা জাহান্নামে যাবে, আমার মা এরকম করে, আমার মা মিথ্যা কথা বলে আব্বার নামে। আবার ভাই বোনদের মধ্যে 2 ভাগ হয়ে গেছে। হ্যাঁ, কিছু ভাগ মনে করে মা কিছু তাহলে ঠিক বলছে, নাহলে মা এরকম বলবে কেন, আর কিছু ভাগ বলে যে না এটা তো অসম্ভব, এটা কেমনে হয়, এই বয়সে কী করবে। সো এই যে এই সিচুয়েশনটাতে আমি তখন তাদেরকে বললাম যে এটা আসলে ডিলিউশনাল ডিসঅর্ডারও হইতে পারে, তা আমি সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্টের জন্য পাঠাইলাম। আপনি কি এই ধরনের কেস দেখছেন কি না? জি, ডিলিউশনাল ডিসঅর্ডার তো খুবই কমন এবং সংসার ভেঙে যায়। রাইট, সংসার ভেঙে যায়, একজন আরেকজনকে খুনও করে ফেলতে পারে। হ্যাঁ, কারণ আমরা ওথেলো সিনড্রোম যে জানি, যে ওথেলো শেক্সপিয়ারের যে মানে অমর সৃষ্টি আর সেই ঘটনা কিন্তু আসলে ঘটে, কিন্তু খুব ঘটে। রাইট। তো এখানে ডিলিউশনাল ডিসঅর্ডারের যে বিষয়টা হচ্ছে, একজন পার্টনার আরেকজন পার্টনারের প্রতি মনে করে যে নিশ্চিত সে অন্য জায়গায় সম্পর্কে জড়িয়েছে, এবং আমি নিশ্চিত, এবং কোনো সন্দেহ নেই, আমি সবসময় চেষ্টা করতেছি খুঁজে বের করার, এবং আমি খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাবো। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি এখন সবসময় কিন্তু চেষ্টায় থাকে যে কীভাবে আমি প্রমাণ পাবো, সিসি ক্যামেরা হোক, মোবাইল রেকর্ডিং হোক, অন্য কোনোভাবে হোক, মোবাইল হিস্ট্রি হোক, ঘাটে যেভাবে হোক, সবসময় উনি কিন্তু কষ্ট থাকে। কারণ ওনার তো অসুখ এটা, যার প্রতি সন্দেহ, উনি তো যন্ত্রণায় আছে, কারণ আমি কিছু করতেছি না, কি করে, এটা তো খুব কষ্টের বিষয়। যিনি সন্দেহ, উনিও কিন্তু কষ্টে থাকেন, কারণ উনি তো জানে যে উনি নিশ্চিত কিছু একটা ঘটনা মিথ্যা, উনি তো বুঝতে পারেন না যে এটা মিথ্যা বা এটা তো সঠিক নয়, কিন্তু উনিও কষ্টে থাকে। যেটা হয়, কিছুদিন আগে আমি এক পেশেন্ট পেয়েছিলাম, চেম্বারে আসছেন দুজনে, ভদ্রলোক ভদ্রমহিলা দুজনে একসাথে আসছেন। তো ভদ্রমহিলার রুমে যত জানালা ছিল, জানালাগুলো সিলগালা করে দেওয়া হয়েছে এবং কালো কাপড় লাগিয়ে আঠারে মারি দেওয়া হয়েছে, একদম বাইরে যেন কিছু দেখা না যায়, বাইরে থেকে কিছু না আসে। কারণ কি, তার বাসা থেকে প্রায় 1 কিলোর মতো দূরে হবে একটা জানালা আছে। ভদ্রলোকের ধারণা ওনার ওয়াইফ সেই জানালা একটা ছেলের সাথে যোগাযোগ, আই কন্ট্যাক্ট করতেছে এবং তার সাথে ইশারায় কোনো একটা ইয়ে করতেছে, যোগাযোগ করতেছে, ইশারায় সহবাস করতেছে, ইশারায় তার সাথে যোগাযোগ হচ্ছে, এবং সম্পর্কের সাথে নিশ্চিত কোনোভাবেই যেন সে বাইরে যোগাযোগ করতে না পারে, সেজন্য এভাবে একদম সব কিছু জানালা কাপড় দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে যেন কোনোভাবে বাইরে না আসতে পারে। এখন ভদ্রমহিলা বলছে আমার সাথে, মানে তখন আসেন ওনারা দুজন একসাথে, কান্না করছে যে এটা কোনোভাবেই এটা মানে সম্ভবই না, এরকম মানে এটা সম্পূর্ণই। তো যার পরে যেটা দেখলাম যে আসলে ভদ্রলোক ডিলিউশনাল ডিসঅর্ডারে কষ্ট পাচ্ছেন। তো এবং যথারীতি অ্যান্টিসাইকোটিক দিলাম, 3 সপ্তাহের মধ্যে ওনার ইমপ্রুভমেন্ট, 3 সপ্তাহের মধ্যে। ডিলিউশনাল ডিসঅর্ডার কিন্তু খুব ভালো রেসপন্স করে, একদম মানে একটা ওষুধেই, শুধু একটা ওষুধে কিন্তু ভালো করা সম্ভব। রাইট, মানে 1-2 মাসের মধ্যে দেখবেন সে মানুষের কোনো সন্দেহই নাই। রাইট, বেশিরভাগ ক্ষেত্রে হয়তো রিসপেরিডোন বা ওলানজেপিন, অ্যান্টিসাইকোটিক মানে যার জন্য যেটা সেভাবে দিলে কিন্তু হয়। তো ডিলিউশনাল ডিসঅর্ডারের ক্ষেত্রে একটা যেটা হয়, অনেকে মনে করেন ডিলিউশনাল ডিসঅর্ডার কি সিজোফ্রেনিয়া কিনা, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে একটা, যে তাহলে পার্থক্য করবো কিভাবে। হ্যাঁ, এটা অনেকে তো অন্য কোনো, তো মানসিক রোগী কিন্তু অন্য তো সমস্যা হচ্ছে না, সে তো অফিসে যাচ্ছে, অফিসের কাজ করে, বাসায় করতেছে, বাজার করতেছে, সবার সাথে মেনটেন করতেছে, কোনো সমস্যা নেই, ওটা মানসিক রোগী হয় কেমনে? তাহলে এটা কি তাহলে সিজোফ্রেনিয়া নাকি? এইটাই হচ্ছে পার্থক্য। সিজোফ্রেনিয়া যখন হয় একটা মানুষের, তখন কিন্তু উনি আপনার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়, তার যে বিভিন্ন ডোমেইন আছে, তার ব্যক্তিগত বলেন, মানে পারিবারিক বলেন, চাকরি ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, সব জায়গায় কিন্তু ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়, যোগাযোগ করতে পারে না, কাজগুলো ঠিকমতো করতে পারে না। ডিলিউশনাল ডিসঅর্ডার যেটা হয়, এখানে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয় না। এক্স্যাক্টলি, সে জীবন চালাতে, চাকরি করতে, সবই হচ্ছে, হ্যাঁ সব ঠিক আছে, সমস্যা শুধু একটা, ওই মানুষ আমার সাথে প্রতারণা করতেছে, সে অনুযায়ী সম্পর্ক, এটা আর কোনো প্রবলেম নাই। রাইট, একটা ডিলিউশন ডিসঅর্ডার অনেকগুলোই আছে, আমরা যেটা কমনলি পাই সেটা নিয়ে বলতে, ডিলিউশন ডিসঅর্ডার আরও অনেক বিষয় হয়। তো এই ডিলিউশন ডিসঅর্ডার যেটা, সেটা কিন্তু একদম মনে করে এটাই সমস্যা, বাদ বাকি সব কিছু করতেছে, দেখা বছরের পর বছর। প্যারানয়েডও কিন্তু হয়, প্যারানয়েড সিজোফ্রেনিয়া তো হতে পারে এরকম। প্যারানয়েড মানুষ অনেক কারণে হয়, প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের কারণে হতে পারে, কিন্তু ডিলিউশনাল ডিসঅর্ডার কিন্তু শুধুমাত্র এটাই সমস্যা, বাদ বাকি সব ঠিক আছে। এই জন্য অনেক সময় মানুষ বুঝতে পারে না, তো অসুস্থ হলে তো অন্য সমস্যা থাকে। আমি একটা হাজবেন্ডকে দেখছিলাম ডিলিউশনাল ডিসঅর্ডার পেশেন্ট, পরবর্তী ডায়াগনোসিস বের হয়েছে, খুবই মানে কি বলবো, দুঃখজনক ঘটনা। দুঃখজনক কি বলবো, সেটা হচ্ছে যে সে, হ্যাঁ, হাজব্যান্ডের বয়স অ্যারাউন্ড 35, ওয়াইফের বয়স হচ্ছে আপনার 32, বিয়ে হয়েছে আপনার 5-7 বছর। দেখেন ঘটনা কি, এক হয়ে থেকে সে তার ওয়াইফকে, এই যুগে শিক্ষিত ওয়াইফকে সে কোনো মোবাইল ইউজ করতে দেবে না। আবার তার ওয়াইফকে সে বলে দিছে তোমার তো লুকানো মোবাইল আছে, তো আমি ধরতে পারি না।
মোবাইল এক তো মোবাইল নিছেই, তাও কিন্তু তার বিশ্বাস হয় না, কারণ তার ডিলিউশনাল ডিসঅর্ডার, সে তো নিশ্চিত পরকীয়া এখানে হচ্ছে। আবার কি হয়েছে, ভদ্রলোক সে এখন পরকীয়া করে। কেন পরকীয়া করে? তার পরকীয়ার যুক্তি হচ্ছে তুমি করতে পারলে আমি করতে পারবো না কেন। এখন স্ত্রীর কথা হচ্ছে আমি তো করি না, হাজব্যান্ডের কথা হচ্ছে আমি নিশ্চিত তুমি করো। এখন ওয়াইফ ফোন ছাড়ছে, এই করছে সেই করছে, কোনো লাভ নেই। এখন হাজব্যান্ড খুব কষ্ট নিয়ে পরকীয়া করে, এটা হচ্ছে হাজব্যান্ডের বক্তব্য, কারণ সে তো তার স্ত্রীর কাছ থেকে লয়্যালটিটা পাইল না, রাইট? এখন তাদের একদম ডিভোর্স হয়ে যায় অবস্থা, রাইট? ওয়াইফ তো অবভিয়াসলি অসম্ভব কষ্টে আছে বা ডিপ্রেশনে আছে এখন, যখন আসছে তখন কথা বলতেছি। এখন হাজব্যান্ডের কথা হচ্ছে যে আমার স্ত্রী এত খারাপ, আমি কী করবো, রাইট? আমারও তো একটা মন আছে, ইত্যাদি, উভয় সংকট। হ্যাঁ, এখন সেইখানে আলটিমেটলি যখন ডিলিউশনাল ডিসঅর্ডার ট্রিটমেন্ট হলো তখন কিন্তু এটা ভালো হয়ে গেল। বাট আমাদের দেশে অনেক ক্ষেত্রে মানুষ যেটা বোঝে না, যেটা আসলে ইট হ্যাজ টু সো মাচ টু ডু উইথ মেবি একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, রাইট? আরেকটা বিষয় ভাই, সেটা আমরা খুব কমনলি পেয়ে থাকি, এখন তো আমাদের দেশে অ্যামফেটামিন খুবই কমন, ইয়াবা বাবা যেটাই বলেন, কত নাম ইয়াবা বাবা, চম্পা, চামেলি, হ্যাঁ, কত নামে পাওয়া যায়, যে নামে বিক্রি করলে মানুষ খাবে আর কি। তো এইটা কিন্তু খুবই কারণ হচ্ছে এই ডিলিউশনাল ডিসঅর্ডারের মধ্যে সিমটম হয়, রাইট? প্যারানয়েড সিমটম হয়। আমি গতকাল একজন আমার চেম্বারে একজন পেয়েছেন, মানে ভদ্র মানুষ, উনি অ্যাম্ফেটামিন খাই, ইয়াবা খাই, এখন ওয়াইফের প্রতি সন্দেহ প্রবণতা। হ্যাঁ, তার মানে এখানে কিন্তু ইয়াবা যদি উনি ছাড়তে পারেন, তার মানে এর কিন্তু সিমটম থাকবে না। ইয়াবা থেকে কিন্তু এই সিমটমগুলো ডিলিউশন ডিসঅর্ডারের মতো হয়, পার্টনারের প্রতি সন্দেহ প্রবণতা খুবই কমনলি পাওয়া যায়। অতএব এই বিষয়টা আমাদের সবসময় মাথায় রাখতে হয় যে আসলে কেউ যদি একটু এই জেনারেশনের হয়, পার্টনারের প্রতি, গার্লফ্রেন্ড বা ওয়াইফের প্রতি খুব বেশি সন্দেহপ্রবণ হচ্ছে, তাহলে কিন্তু এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হয় যে আসলে উনি নেশাগ্রস্ত কিনা, ইয়াবা নিচ্ছে কিনা, বা অন্যগুলো তো হয় কিন্তু ইয়াবাতে খুব বেশি হয়। এটা কিন্তু সম্পর্ক ভেঙে যায়, অনেক সময় অনেক ঘটনা ঘটে যায় সন্দেহপ্রবণতা থেকে। আসলে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমি ড্রাগ ইনটু সাইকোটিক ডিসঅর্ডারে আসার আগে জাস্ট একটা জিনিস আমাকে একটু, মানে আমার জন্য, অডিয়েন্সের জন্য একটু ক্লিয়ার করি আমরা, সেটা হচ্ছে যে এটা কি সঠিক কিনা যেটা বলা যে আপনার স্কিজোফ্রেনিয়াতে অনেক ক্ষেত্রেই স্কিজোফ্রেনিয়াতে অডিটরি হোক অথবা ভিজুয়াল হোক আপনার হ্যালুসিনেশন হয়, বাট প্যারানয়েড মানে আপনার ডিলিউশনাল ডিসঅর্ডারে অনেক ক্ষেত্রেই আপনার হ্যালুসিনেশনটা হয় না। নামই হচ্ছে ডিলিউশনাল ডিসঅর্ডার, ডিলিউশনটা থাকবে, অন্যগুলো থাকবে না, ডিলিউশন থাকবে, রাইট? সো আমি যেটা দেখি সেটা হচ্ছে যে যেহেতু স্কিজোফ্রেনিয়াতে অ্যাগেইন এই সমস্যাটা ওই যে বাইপোলার 1 বাইপোলার 2 এর মতো, যে যেহেতু ডিলিউশনাল ডিসঅর্ডারে অ্যাপারেন্টলি সে ফাংশনাল থাকে এবং নিয়ন্ত্রণে থাকে, এই জন্য মানুষ অনেক ক্ষেত্রে ডিলিউশনাল ডিসঅর্ডারকে মানুষকে বিশ্বাস করে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে হ্যাঁ না, লোকটা তো ভালোই, আমাদের সাথে মেশে কথা বলে, কোনো সমস্যা নাই, অফিস করে, বাসায় যায় বা ইত্যাদি। কিন্তু স্কিজোফ্রেনিয়াতে তো এটা বোঝাটা ইজি, কারণ কমপ্লিটলি দেখা যাচ্ছে তার নিয়ন্ত্রণ নাই, অন্যান্য সিমটমগুলো দেখা যায়। সো এটা আরেকটা জিনিস যেটা এখানে মানে ডিফিকাল্ট। বাট এখানে কিছু কিছু ক্ষেত্রে তো হয় যে আপনার একটা পেশেন্ট আসে, যে পেশেন্টের স্কিজোফ্রেনিয়াও আছে আবার বাইপোলারও আছে, দুইটাই আছে, রাইট? স্কিজো এফেক্টিভ ডিসঅর্ডার যেটাকে বলে। তো সেই ক্ষেত্রে আসলে পেশেন্টগুলো কীরকম হয়, বা সেই ক্ষেত্রে আসলে কীভাবে একটা পেশেন্টের স্কিজোফ্রেনিয়া বাইপোলার দুইটাই থাকে? আসলে ব্যাপারটা হচ্ছে সিজো এফেক্টিভ যে আমরা বলি, সেটা হচ্ছে নাম শুনে মনে বুঝতে পারতেছেন যে সিজো মানে সিজোর কিছু সিমটম, এফেক্টিভ মানে মুড কিছু ফিচার। হ্যাঁ, তো এখানে অল্টারনেটভাবে আসতে পারে ইউজুয়ালি, হ্যাঁ, যে একটা সাইকোটিক ফিচার থাকতে পারে, হ্যাঁ, তারপরে একটা সময় পর আবার মুড ফিচার থাকতে পারে, এভাবে আসতে পারে, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। কিন্তু আপনার এখানে মানে মুড ফিচার যখন থাকে, দেখা যাচ্ছে কিছুটা মনে হবে বাইপোলারের মতো, বেশি কথা বলে বা গ্র্যান্ডিওসিটি হয়, ঘুমাচ্ছে না বা এরকম হচ্ছে, আবার তার সাইকোটিক ফিচারও থাকে। তো এটা আসলে আমাদের চিকিৎসাতেই ভালো হয় এটা, এবং মানে ওষুধের মাধ্যমে এটা ভালো হওয়া সম্ভব। সিজো এফেক্টিভ ডিসঅর্ডার মানে দুইটার কম্বিনেশন, মানে সিজো সাইকোটিক ফিচার, যেমন ধরেন একা একা কথা বলতেছে, তারপর হচ্ছে সন্দেহ করতেছে, কানে গায়েবী কথা আসে, বিড়বিড় করে কথা বলে, খুব এলোমেলো আচরণ করে, উদ্ভট আচরণ করে, খুব মানে অনেক রকম মানে অড বিহেভিয়ারও করতে পারে, যেমন ধরেন পাবলিক নুডিটি, লোকজনের সামনে ওনার বিবস্ত্র হয়ে যাচ্ছেন,
এটা খুবই মানে সাইকোটিক ফেসের দিকে যায়। কেউ যদি আমরা দেখি যে কখনো খুব অড বিহেভিয়ার, যেমন ধরেন একজন মানুষ সবার সামনে মানে বিবস্ত্র হয়ে যাচ্ছে, বাবা মার সামনে বা অন্যজনের সামনে, অথবা অনেক সময় দেখি সিজোফ্রেনিয়ার পেশেন্টকে আমরা দেখি যে মানে সে এরকম ছিল না, উনি এরকম ছিলেন না, কিন্তু পাবলিকের সামনে যাচ্ছে একটা ছেলে মানুষ মাস্টারবেট করতেছে, খুবই মানে অড বিহেভিয়ার। কিন্তু এটা আসলে এটা দেখে আমরা অনেকেই মনে করি যে কী করতেছে বা এটা কী, কিন্তু এটাও কিন্তু এক ধরনের মানে সাইকোটিক বিহেভিয়ার আর কি। হ্যাঁ, এবং চিকিৎসা কিন্তু এটাও ভালো হয়, কিন্তু আমরা অনেকেই মনে করি যে চরিত্র খারাপ বিষয়গুলো, তার মানে কত কীভাবে আসতে পারে আমাদের কাছে বিষয়গুলো। সেটাই এক্স্যাক্টলি। এখানে এবার আমার আসে হচ্ছে গিয়ে যে এখন এখনকার যে এই যুগে জিনিসটা খুব বেশি, যে আপনি যদি এখন গুগলও করেন অ্যাজ অ্যান এক্সাম্পল, এখন তো সবাই গুগল করে, এখন তো আর কেউ সাইকিয়াট্রিস্ট কাছে আসে না। আমাদের আসলে আমরা খামাকে এগুলো পড়াশোনা করছি, আমাদের আসলে যেটা উচিত ছিল যে এগুলো বাদ দিয়ে অন্য কিছু করা, কারণ গুগল করলেই তো সব হয়ে যায়। গুগল করলে সব হয়ে যায়, খামাকে এগুলোর কী দরকার? আমাদের সব পেশেন্ট আসে যে আমি গুগল করে দেখছি যে আমার কী রোগ, এই সেই হ্যান ত্যান। আমি সে ভালোই তো, মানে ফ্রি বিনা পয়সায় যদি চিকিৎসা পাওয়া যায়, শুধু মানুষ আসে না চিকিৎসা করাইতে আসে। ওই যে আপনার ওষুধ খাবে না, কেন ওষুধ খাবে না? এই তোর গুগলে বলছে এই সাইড এফেক্ট আছে, ওইটা খাবে না, এটা করবে না, সেটা করবে না। মানে মানুষ গুগলকে যে কী পরিমাণ ট্রাস্ট করে, এটা মানে অদ্ভুত। গুগলকে সে চিনে না, কোনোদিন দেখে নাই, ধরে নাই। গুগলে কেউ চাকরি করে এটাও সে জানে না, গুগলে কোনো ডাক্তার কাজ করে সে জানে না, কিন্তু গুগল যদি কিছু বলে, মানে কোরআন শরীফ বাদ, বাইবেল বাদ, হ্যাঁ গুগল বলছে যে এইটা খাইলে এইটা হয়, ওইটা খাইলে ওইটা হয়, ব্যাস, আর কোনো সমস্যাই নেই। সেটাই ভাই মজার বিষয় হচ্ছে গুগল আপনি যেটাই অনুসন্ধান করবেন সেটাই কিন্তু সে তার পক্ষে কিন্তু পাবেন। হ্যাঁ, আপনি যদি বলেন 1 চামচ বিষ প্রতিদিন খেলে খুব স্বাস্থ্যের জন্য ভালো, এটা বিষের পক্ষে কি আছে? 1000 তথ্য চলে আসবে। এক্স্যাক্টলি, যে আমি এটা যদি প্রতি সকালবেলা তো খালি পেটে 1 চামচ বিষ খাই, বল যে বিষের ক্রিয়া হবে না, আমি ভালো থাকবো, 60 বছর আরো আয়ু বাড়ে যাবে, এটাও যদি দেখে তাও চলে আসবে গুগল। তারপর আমি যেমন চাচ্ছি, আমার মন যেমন চাচ্ছে, আমি যেভাবে অনুসন্ধান করতেছি গুগল ঠিক সেভাবে কিন্তু আমাদের দেখাচ্ছে। আমি কিন্তু আবার তোমার নিজের সিমটম, যেমন ধরেন বুকের টাইটনেস হচ্ছে, চেস্ট টাইটনেস বলে লিখে দিলাম, আমি সেখানে দেখা যাচ্ছে হার্ট ডিজিজের বিষয়গুলো চলে আসতেছে, কপাল ঘেমে যাচ্ছে, চেস্ট টাইটনেস হচ্ছে, হ্যাঁ এটা তো হার্ট ডিজিজে হয়। আর তো কোনো ব্যাখ্যা নেই, আমারটা কেমন সেটা তো ব্যাখ্যা নেই। হার্ট ডিজিজ, আমার বুকে ব্যথা হচ্ছে, চাপ লাগতেছে, বুক ধরপড় করতেছে, অস্থির লাগতেছে, কপাল ঘেমে যাচ্ছে, এই সিমটমগুলো দিয়ে আমি সার্চ করলাম গুগলে, ঠিক দেখবে হার্ট ডিজিজ। এক্স্যাক্টলি, হতে পারে, এখন হতে পারে, কারণ একটা মানুষের বয়স 25 বছর বয়স বা ধরেন 20 বছর বয়স, তার এই সিমটমগুলো প্রায় মাঝে মধ্যে হচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, মানে আমি তো শেষ, হার্ট অ্যাটাক হয়ে গেছে আমার। অনেক হেলথ অ্যাংজাইটি কিন্তু বাড়ছে এই গুগলের কারণে, রাইট? মানে গুগলের দোষটা না, দোষটা ইউজারের, সেটা ঠিক আছে, বাট দ্য থিং ইজ যে দেখা গেছে যে সে বলছে মাথা ব্যথা, বলছে ব্রেনে টিউমার থাকতেও পারে, বলছে থাকতেও পারে, নাও থাকতে পারে, হ্যাঁ হইতেও পারে, একটা যে কোনো একটা রোগ আপনার মানে, এবং এখানে মানে আজব জিনিস হয় যে আপনার দেখা যাচ্ছে যে সে ডাক্তারের প্রেসক্রিপশনকে চেঞ্জ করে গুগলে সার্চ করে। হ্যাঁ, আমি অনেক পেশেন্টকে দেখছি এই কাজটা করতে, যে এই প্রেসক্রিপশনে এই ওষুধটা খাবো, এই ওষুধটা খাবো না, কেন? কারণ গুগলে দেখলাম জিনিসটা এরকম, সাইড এফেক্ট আছে, হ্যাঁ এই সাইড এফেক্ট আছে, গুগলে দেখলাম যে জিনিসটা এরকম, এই জন্য এটা না খাও, এটা বাদ দে। তো তাহলে তুমি সাইকিয়াট্রিস্ট গেলা কেন রে ভাই? তুমি গুগলের থেকে একটা প্রেসক্রিপশন বাই করতে খুঁজে। আমি অনেক সময় বলে দিই, বিশেষ করে যাদের অ্যাংজাইটি অনেক বেশি, আমরা তো মানে চেম্বারে যখন অ্যাসেস করে দেখি যে একটা মানুষ অ্যাংজাইটি ডিসঅর্ডারে কষ্ট পাচ্ছে, আমি ধরেই নিই উনি যে গুগলে সার্চ করবে। এক্স্যাক্টলি, সবচেয়ে বেশি করে গ্যাডের বিষয়টা, একদম আমি ধরে নিই। আমি যখন দেখি একটা মানুষ জেনারেল অ্যাংজাইটি সাফার করতেছেন বা খুব কষ্ট, অ্যাংজাইটি প্রমিনেন্ট সিমটম ওনার, তখন বলে দিই আপনাকে একটা যাওয়ার সময় একটা রিকোয়েস্ট করে দিই আমি, আপনার ওষুধের সাইড এফেক্ট গুগলে সার্চ করবেন না। এক্স্যাক্টলি, আমি জানি উনি সার্চ করবে, এবং কিছু একটা বললে কিছু তো পাবেই। এখন প্যারাসিটামল সাইড এফেক্ট তো লিভার ড্যামেজ, আমি তো প্রতিদিন মাথা ব্যথা জ্বর হলে প্যারাসিটামল খাচ্ছি, না খাচ্ছি, তার মানে প্রত্যেকটা ওষুধের তো সাইড এফেক্ট একটা লিস্ট থাকে, উনি দেখবে, নিশ্চিত দেখবে, এবং উনি দেখার পরে অন্য মানুষের যা রিয়াকশন হবে, ওনার রিয়াকশনটা 1000 গুণ বেশি হবে, কারণ অ্যাংজাইটি, উদ্বিগ্নতা সব কিছুতে ভয় পায়, স্বাভাবিক ওষুধ বন্ধ করে দেবনি। সেজন্য আমি বলে দিই, আপনি যেহেতু আপনি অ্যাংজাইটি জনিত সমস্যা, আপনার এই ওষুধগুলোর কোনো বিশেষ কোনো সাইড এফেক্ট নেই, আপনি রোগী রিকোয়েস্ট করবো, আপনি গুগলে সার্চ করবেন না, বলে দিই। কিন্তু এখানে আবার এখানে একটা জিনিস নিয়ে আপনার সাথে ইয়ে করি, সেটা হচ্ছে যে এখানে তো দুইটা এক্সট্রিম একটা জিনিস আছে। একটা হচ্ছে যে যেমন খুব কমন একটা প্রবলেম হচ্ছে, যেহেতু অনেক সাইকোটিক অনেক সাইকিয়াট্রিক ড্রাগস, যেমন ধরেন ওলানজেপিন, লোপেজ, হ্যাঁ দেখা যাচ্ছে, বা
আপনার একটা পেশেন্টকে 1 মাস খাইতে দিচ্ছেন বা 2 মাস খাইতে দেওয়া হয়েছে, এখন সে 2 বছর পরে আসছে, 2 বছর পরে আসছে বলতেছে যে আপনি তো দিছিলেন, এখন আমি তো 2 বছর ধরে খাচ্ছি, এখন তো আমি এটা ছাড়া চলতে পারি না, এখন আপনার কারণে তো আমি অ্যাডিক্টেড হয়ে গেছি। তো অনেক ক্ষেত্রে পেশেন্টরা মিসইউজ করে, রাইট, প্রেসক্রিপশন ডাকে মিসইউজ করে, তারা আসে না, এটা একটা জিনিস, এটার কারণে প্রবলেম হয়। কারণ আসলে তো সাইকিয়াট্রিক ড্রাগ থেকেও অ্যাডিকশন হইতে পারে, সেডিল থেকে অ্যাডিকশন হইতে পারে, প্রচুর সাইকোটিক কি বলবো মানে আপনার অ্যান্টিসাইকোটিক থেকে হয়, সেটা ইভেন রিভোট্রিল থেকেও হইতে পারে না। তো এখন আবার এট দ্য সেম টাইম এটাও তো সত্যি যে মানুষ আসলে গুগল করে কেন, মানুষের একটা মিসট্রাস্ট তৈরি হয়েছে। মিসট্রাস্টটা কোত্থেকে আসছে, যে সে শুনছে আশেপাশে অনেক মানুষ মানে সাইকিয়াট্রিক ড্রাগ খেয়ে সারাদিন ঘুমায় থাকে, সারাদিন পড়ে থাকে, চলতে পারে না, ফিরতে পারে না, সেইখান থেকে তার মধ্যে একটা মিসট্রাস্ট শুরু হয়েছে। তো এইখানে আসলে ব্যালেন্সটা কি? জি, যেভাবে আপনি ভালো বলছেন, একটা বিষয় আমি বলতে চাই যে গুগলের কিছু আবার পজিটিভ জিনিসও আছে। অনেক পেশেন্টরা কেউ আমার কাছে আসে বা অনেক অন্য ডাক্তারের কাছেও যায়, তারা কিন্তু কিছু সিমটম হয়তো খুব বেশি বেশি মনে করে, আবার কিছু জিনিস কিন্তু বিশেষ করে যাদের অ্যাংজাইটি, আবার বলি অ্যাংজাইটি এবং ওসিডি যাদের প্রবলেম আছে, ওনারা কিন্তু সব কিছু একটু খুঁতখুঁতে হয়। ওসিডি সিমটমগুলো লিখলে তো অনেক সময় মনে করি আমার মনে ওসিডি আছে, আসলে দেখি তার কিছুটা ওসিডি সিমটমই আছে, বা অনেক সময় পাই, এটা পজিটিভ একটা বিষয়। কিন্তু মানে আমরা খুব বেশি ব্যবহার করার কারণে ভুল পথে হয়। আপনি যেটা বললেন যে আসলে 2 বছর বা 1 বছর পরে ওষুধ নিয়ে আসতেছে, এটা সব থেকে যে বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ঘুমের ওষুধ। আমরা ধরেন একটা মানুষ ধরেন সিজোফ্রেনিয়া, হ্যাঁ, সাধারণত ঘুমের দরকার আছে। তো আমাদের যে ওষুধগুলো লিখি, একটু কোনো ওষুধে, সব ওষুধে না, একটু ঘুম হয়, তারপরে ওনার ঘুমের জন্য বেশি যেন কয়েক সপ্তাহ ভালো ঘুম হয়, এই জন্য ঘুমের ওষুধ কিন্তু লিখি আমরা, ক্লোনোজাপাম হোক বা ডায়াজাপাম হোক, যেটাই হোক। এখন সেটা সব ডাক্তারই লিখেন যে আপনি 3 সপ্তাহ পরে আসবেন, ওনার প্ল্যান থাকে 3 সপ্তাহ পরে আমি ওষুধটা কমিয়ে দেবো, বাদ দিয়ে দেবো, বা 1 মাস পরে ওষুধটা, ঘুমের ওষুধটা বাদ দিয়ে দেবো। উনি তো ভালো আছেন, মোটামুটি খেয়ে আরাম পাচ্ছেন, ঘুমের ওষুধ খেতে মজা, উনি দেখা যায় 2 বছর ধরে খাচ্ছেন। এখন তো ডিপেন্ডেন্সি বা মানে এটা টলারেন্স ডেভেলপ করে দেবে বা অন্য সমস্যাগুলো দেখা দেবে, খুবই স্বাভাবিক। যখন আসে তখন দেখা যায় একদম 2 বছর পরে, 1 বছর পরে আসছেন, এখন বলে যে এটা হয়তো ঘুম হয় না, ছেড়ে দিলে আমার খুব অস্থির লাগে, কী ওষুধ দিলেন ডাক্তার সাহেব। হ্যাঁ, আসলে কিন্তু এখানে আমরা একজন ডাক্তার কি করতে পারে, উনি 1 মাস পরে আসার কথা ছিল, আসছে 1 বছর 1.5 বছর পরে। তো ওনার তো ওষুধগুলো সেট করে দেওয়ার কথা ছিল, একটু এদিক ওদিক করে দেওয়া, কোনটা বাদ দেবে, কোনটা রাখবে, প্রত্যেকটা ডাক্তার একটা প্ল্যান থাকে যে আমি ওরকে পরবর্তীতে আমি ফলোবে কী করবো। তো এটা কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। দেখা যাচ্ছে একটা বিষয় নিয়ে ভালো করতে আসছিলেন, আরেকটা বিষয় অ্যাডিকশন নিয়ে আসছেন, ঘুমের ওষুধ এতদিন খাওয়ার কথা ছিল না, উনি 2 বছর ধরে খাচ্ছে। এটা একটা বিশাল প্রবলেম কিন্তু আসলে। রাইট। আবার এটা তো ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সাইকিয়াট্রিস্টরা যে মানে যে পরিমাণে অ্যান্টি ডিপ্রেশন বা অ্যান্টিসাইকোটিক দেওয়া উচিত তার থেকে বেশি দিচ্ছে, বা আপনার বেশি ডোজে দিচ্ছে, যেটা নিয়ে পেশেন্টরা অনেক কমপ্লেন করে, বা পেশেন্টরা বলে যে আমি কমপ্লিটলি নন ফাংশনাল হয়ে যাচ্ছি। রাইট, এই কমপ্লেনটা তো হ্যাঁ অনেক পেশেন্টরা করে। কিছু কিছু ক্ষেত্রে তো অনেক সময় ওষুধ মানে হয়তো কেউ লেখেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে আমরাও চেষ্টা করি সবসময় ওষুধ কম লেখার, হ্যাঁ, তবে যেন অবশ্যই সবারই বিষয়টা মাথায় রাখা উচিত, কারণ আমাদের দেশের মানুষের টাকা পয়সারও তো একটা বিষয় থাকে। একটা যদি একটা ওষুধে ভালো হয়, শারীরিক বিষয়টা পরে 2টা ওষুধ কিনতে গেলে ওনার একটু বেশি কষ্ট হয়ে যায়, যদি একটা ওষুধ একটু অল্প দামে হয় সেটা ওনার জন্য ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে, যে একটা ডাক্তারের প্ল্যান থাকে যে আসলে আমি 3টা ওষুধে শুরু করলাম, কিন্তু দেখা যাচ্ছে আমি 1 মাস 2 মাস পরে ওষুধটা কমিয়ে দেবো। তো এটা ওনার প্ল্যান থাকে হয়তো বা। আরেকটা বিষয় হচ্ছে যে বেশি ওষুধ লিখলে অনেক সময় একটু তাড়াতাড়ি ভালো হয়, কিছু হয়তো এভিডেন্স আছে যিনি লেখেন তার কাছে হয়তো থাকতেই পারে, কিন্তু যেটা হয় আমার সময় দেখি বেশি ওষুধ লিখলে রোগীরা ওষুধের প্রতি বিরক্ত, ওষুধ বাদ দিয়ে দেয়। এটা কিন্তু আবার রোগীর জন্য আবার একটা অন্যরকম একটা বিপদ হয়ে যায়, যে মানে উনি দেখা যাচ্ছে একটা ওষুধ লিখলে উনি খেতেন, 3টা ওষুধ যিনি লিখছেন ভালো উদ্দেশ্যে লিখছেন যেন তাড়াতাড়ি ভালো হয়, 3টা ওষুধের কারণেই দেখা উনি যে ওষুধটা খেতে বেশি মজা লাগে, যেমন ঘুমের ওষুধ, হ্যাঁ সবাই ফিল ফ্রেশ খাইতে চায়, আসল ওষুধ দেখা যাচ্ছে বাদ দিয়ে দিল, কারণ ওটা টাকা বেশি, মজাও নেয় বেশি। যেটা ঘুমের ওষুধ 3টা ওষুধের মধ্যে আছে ঘুমের ওষুধে খাচ্ছে, অন্য ওষুধটা বাদ দিয়ে দিচ্ছে, এটা কিন্তু একটা প্রবলেম আমরা দেখি। সেজন্য কেয়ার গিভারদের এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেন ঠিকমতো ওষুধ খাইয়ে দেয়। কিন্তু একটা বিষয় এখানে পজিটিভ বিষয় হচ্ছে বলতে পারি, সেটা হচ্ছে আমাদের দেশে আমরা সবাই এখনও কিন্তু যৌথ ফ্যামিলিতে থাকি, বা ফ্যামিলি
মেম্বারে একজন টেক কেয়ার করে, যেটা বাইরের দেশ উন্নত কান্ট্রিতে হয় না। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সাইকিয়াট্রিক পেশেন্ট, বিশেষ করে সাইকোটিক পেশেন্ট, যারা মনে করেন আমার কোনো মানসিক অসুখ নেই, আমার মানসিক অসুখ নেই, আমার ওষুধের দরকার নেই, এইসব মানুষগুলোকে ওষুধ খাওয়ানো খুবই কঠিন এবং লং টার্ম। সিজোফ্রেনিক পেশেন্ট লং টার্ম চিকিৎসা দরকার। উনি মুরগি আমার কোনো সমস্যা নেই, ওষুধ খাবো কেন? এখন দেখেন ওনাকে তো হসপিটালে 7 বছর রাখাও সম্ভব নয়, বাসা যেতে হবে ওনার। এখন যদি ফ্যামিলি মেম্বাররা থাকেন বাসায়, যিনি ওষুধ খাইয়ে দিবেন, দেখবেন খাচ্ছেন কিনা, তাহলে তার কমপ্লেন্স ভালো হবে, আউটকাম ভালো হবে। এটা আমাদের দেশে কিন্তু খুবই পজিটিভ, কারণ সবাই আমাদের এক্স্যাক্টলি এটা অনেক মানুষ বোঝে না যে সাইকোটিক ডিসঅর্ডারের পেশেন্টদের জন্য কেয়ার গিভার বাধ্যতামূলক, এবং এটা বাইরে কানাডা, অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে এটার একটা বড় ক্রাইসিস আছে। কিন্তু সাইকোটিক ডিসঅর্ডারের পেশেন্টদের জন্য যে কেয়ার গিভাররা খুব জরুরি, এটা তো সবাই আমরা মেন্টাল হেলথ প্রফেশনাল আমরা জানি, কিন্তু ইউরোপে বা আমেরিকাতে অনেক ক্ষেত্রে এটা পাওয়া ডিফিকাল্ট। এবং আনফর্চুনেটলি অনেক ক্ষেত্রে আমি দেখি যে বাংলাদেশি সাইকিয়াট্রিক পেশেন্টরা যারা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, তারা প্রথমে চিন্তা করে যে ভাই আমি দেশে বাইরে মাইগ্রেট করলে আমার সাইকোসিস চলে যাবে, যেটা খুবই আজব জিনিস। হ্যাঁ, বাড়ে কিন্তু রাইট, বাড়ারই কথা, কারণ এখানে অনেক ক্ষেত্রে ড্রাগের অ্যাভেলেবিলিটি আরও বেশি এবং সবচেয়ে কথা কেয়ার গিভার নাই, রাইট। তো তাতে তার তো সবসময় তার নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। সো সেই জায়গাটা একটা ভীষণ একটা ব্যাপার, ভীষণ একটা বিষয়। এবং এভাবে গবেষণা কিন্তু বলে যে এই উপমহাদেশ, বিশেষ করে যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই যে আমাদের এই অঞ্চলগুলোতে সাইকোটিক রোগের কিন্তু প্রোগনোসিস ভালো। এটা কিন্তু গবেষণার কথা, এবং তারা দেখছে যে তাদের দেশের তুলনায় আমাদের দেশে এটা অন্যতম কারণ হচ্ছে ট্রিটমেন্ট কমপ্লেন্সটা আমাদের দেশে ভালো, কারণ আমাদের কেয়ার গিভার সবসময় বাড়িতে কেউ না কেউ থাকে। একদম দ্বীপের মতো দেশে যখন বাস করে, একজন বাসায়, একটা পুরা বাসায় একজন, কেউ নাই, এরকম বিষয়গুলো আমাদের খুব নাই বললেই চলে। সব বাড়িতে কেউ না কেউ থাকে, সেখানে কিন্তু ট্রিটমেন্টের ইয়েটা, আউটকামটা ভালো হয়। রাইট। এইবার আসে হচ্ছে আরেকটা এসে, সেটা হচ্ছে যে আপনার ড্রাগ ইনডিউসড সাইকোটিক ডিসঅর্ডারে ভাই প্রতি সপ্তাহে 2-4টা করে পেশেন্ট আসবে। এদের বেশিরভাগই হচ্ছে বয়স হচ্ছে আপনার 15 থেকে 30। এরা আইসা জ্ঞান দিবে যে আসলে উইড কোনো প্রবলেম না, গাঁজা খাওয়া আসলে কোনো সমস্যা না, এটা আসলে গাছের পাতা, রাজারাই গাঁজা খায়। হ্যাঁ, রাজারাই গাঁজা খায়। হ্যাঁ, পট হেডি স্মার্টনেস, পট খাইতেই হবে। ইভেন খুব ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে সিগারেটও যখন মানুষ খাইতো আমাদের দেশে, বা এখনও যারা খায়, তারাও জানে যে ভাই সিগারেটের কারণে ক্ষতি হয়। যারা গাঁজা খায় তারা এটা মানতে রাজি না যে গাঁজার কারণে ক্ষতি হয়, কিন্তু বেশিরভাগ রিসার্চই বলে যে সিগারেট থেকে গাঁজার ক্ষতি আরও বেশি। তো আপনি যদি গুগল করেন বেনিফিটস অফ উইড, আপনি দেখবেন যে শুরু হয়ে গেছে যে পরীক্ষা ভালো হবে, মন বসবে, এডিএইচডি চলে যাবে, কত রকম কথা, ক্রিয়েটিভিটি বাড়বে, মাথা খুলে যাবে, মানে কবিতা লিখতে পারবা, গান গাইতে পারবা, সুন্দর মেয়েকে বিয়ে করতে পারবা, ডিপ্রেশন চলে যাবে। ইভেন রিসেন্টলি তো একটা বাংলাদেশের একটা জনপ্রিয় পত্রিকায় আসছে কি দেখেন, দেখেন কথাটা দেখেন, মানে বাটপারি, গাঁজা খেলে করোনা রোগের প্রতিরোধ হতেও পারে, মানে কত বড় ফাজিল হইলে সাংবাদিক এই কথা বলে। হ্যাঁ, এবং আপনি পুরাটার মধ্যে ওই পুরা রিসার্চ খুঁজলাম, ঘাটলাম, কোথাও বলে নাই যে আসলে ক্লিয়ারলি এটা করে গাঁজা খেলে করোনা ভালো হয় না, এটা প্রমাণ করেন আপনি। এক্স্যাক্টলি, এটা প্রমাণ করতে গেলে এটা প্রমাণ আপনি তাড়াতাড়ি কেমনে করবেন? হ্যাঁ, করোনার কোনো কিছু তো তাড়াতাড়ি প্রমাণ করা যায় না, কিন্তু এটাতে কি করে, এটা মানুষকে আরো উৎসাহিত করে। এখন মানে আমাদের এই ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে আমাদের শিক্ষিত মানুষ অনেক ক্ষেত্রে বোঝে না যে যা কিছুই বিক্রি হয় তা কিছুই আমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করা হয়, কারণ তা কিছু টাকা বানায়, রাইট। এখন সিগারেটকে পুরো পৃথিবী লিগালাইজ করছে কেন? নট বিকজ সিগারেট খাইলে আমরা পুণ্যবান হয়ে যাই, কারণ সিগারেট খাইলে টাকা আসে। এটা সিগারেটকে লিগালাইজ করা হয়েছে কারণ টাকার জন্য, রাইট। এটা একটা বিশাল 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 বিজনেস। কেন উইডকে লিগালাইজ করা হচ্ছে বা সামনেও হবে? টাকার জন্য, নট বিকজ ও আমাদেরকে সুস্থ রাখার জন্য এখন আমাদের, হ্যাঁ সুস্থ, স্মার্ট এবং কি বলবো কিছুর জন্য, যে আমাদের আইকিউ বাড়ানোর জন্য গাঁজা লিগাল কেউ করতেছে। গাঁজার যে বিষয়টা, আমরা মনে করি যে বিদেশের অনেক দেশে গাঁজা বৈধ, বিশেষ করে কানাডা বলেন বা অন্য দেশে বলেন, তারা সব দোকানে দোকানে গাঁজা পাওয়া যায়। এখন একটা মানুষ কানাডা থেকে বা অন্য দেশ থেকে ঘুরে আসছেন, বেশ কয়েক বছর ছিলেন বা এখন আসেন ওইখানে, তারা বলে তো এখানে গাঁজা পাওয়া যায়, তুমি কি বোঝো? ওরা কি কম বোঝে? ও কম শিক্ষিত, ময়লা লোক, ব্রাউন লোক, কালো, আমাদের কিছুই বুঝি না আমরা, কোন মানে পড়াশোনা কম করো নাই, কোনো গবেষণা নাই, কিছুই বুঝে না, জ্ঞানই নাই। তো ওরা যদি পারে, ওরা যদি খায়, ওরা তো না বুঝে খাচ্ছে না, তো খারাপ হলে তো তারা খেত না। কেন? চরিত্র ভালো। আরেকটা কথা, চরিত্র ভালো, সমস্যা হচ্ছে না তো। হ্যাঁ, সেটাই।
তো এখন একটা বিষয়, মজার বিষয়, কয়দিন আগে খুব মাঝে মধ্যে আমরা মানে একটু অন্যরকম পরিস্থিতিতে পড়ে যাই পেশেন্ট ম্যানেজ করতে যাই। সেটা একটা অভিজ্ঞতা শেয়ার করি আমি। কিছুদিন আগে আমার সাথে একটা পেশেন্ট আসছেন। তো পেশেন্টের বয়স হচ্ছে কত হবে, 18 থেকে 19 হবে, টিনেজার একজন মানুষ, ছেলে। তো আমি তার কিছু সাইকোটিক ফিচার দেখতে পাচ্ছি, হ্যাঁ, এবং খুবই মানে ভালো ফ্যামিলি বলতে যেটা আমরা বোঝাই, শিক্ষিত, উচ্চবিত্ত। তো একটু সাইকোটিক ফিচার দেখতে পাচ্ছি তার। এখান থেকে মনে হচ্ছে তার অবশ্যই একটা আমরা নেশার ইতিহাস নিতে মানে নেওয়া উচিত। তো আমি কিছু সাইকোটিক ফিচার, কিছু বিহেভিয়ার প্রবলেম দেখা যাচ্ছে। তো আমি ওনার মাকে বলতেছি যে আপনার ছেলে কোনো এমন কোনো দেখছেন কিনা বা সন্দেহ হয় কিনা যে কোনো নেশা করে কিনা। তো ভদ্রমহিলা আমাকে বলেন, না নেশা করে না, তো এমনি পট করে। আমাদের কীরকম? হ্যাঁ, প্রতিদিনই পট করে, মানে গাঁজা খায় আর কি। তো পটটা আমাদের সামনেই করে, মাঝে মধ্যে আমরা তো নিয়ে এসে দিই, পানি খাওয়ার মতো। হ্যাঁ, এটা তো আমরা তো নিয়ে এসে দিই, মাঝে মধ্যে আম্মু আমার শেষ হয়ে গেছে, আমি বাইরে থাকলে আমি বাইরে নিয়ে এসে দিই। পট তোর কোনো সমস্যা না, না না, পানি খাওয়া বাইরে দেখতে সবাই করে, এটা তো নেশা না, জমজমের পানি। তো এখন আমি আর কি বোঝাবো, মানে রোগীকে কি বোঝাবো, বা রোগীর লোক মানুষ বাজার। এবং এদেরকে আপনি, এই মাকে যদি আপনি বলেন যে পট খাওয়ার কারণে তার সাইকোটিক ফিচার হচ্ছে, সাথে সাথে তারা মনে করেন বলবে যে কি অশিক্ষিত, মূর্খ, বর্বর, মানে খুবই মানে কি নিম্নমানের পড়াশোনা, ন্যারো মাইন্ডেড, হ্যাঁ, নিচু মন মানসিকতা, কুসংস্কারাচ্ছন্ন। এবং স্বাভাবিকভাবে যদি আমি আকার ইঙ্গিত জাজমেন্টাল, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, জাজমেন্টাল আকার ইঙ্গিত যদি আমি এক্ষেত্রে বলি যে আপনার এই সমস্যাটা নেশার কারণে হচ্ছে, আমি বলছি ওনাকে ভদ্রভাবে মানে বোঝানোর চেষ্টা করছে যে বিষয়গুলো, এই সিমটম, খারাপ ভালোর কথা আসতেছে না, গাঁজা খাওয়া খারাপ কি ভালো সেটা আসতেছে না, ধর এই সিমটম হচ্ছে, এটা তার ক্যানাবিস বা আপনার হচ্ছে এই পট থেকে হচ্ছে, বলছে। কিন্তু হয়তো উনি আমার সাথে আসবে না, উনি হয়তো, কারণ ওনার বিষয়টা হয়তো ভালো লাগে না, কিন্তু আমাদের তো বলতে হবে, সত্য কথা তো বলতে হবে, সেটা আমাদের অবশ্যই বলা উচিত। কিন্তু এখানে একজন বলা হয়তো, কেউ যদি গাঁজা খায়, একজন মানুষ নিয়মিতভাবে গাঁজা খাচ্ছে, তার সাইকোটিক ফিচার তো হতেই পারে, বিশেষ করে সন্দেহ প্রবণতা হয়, অন্যান্য সিমটমগুলো হয়, এবং তার কর্মদক্ষতা কমে যায় একটা পর্যায়ে, একদম। তার হচ্ছে সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা 6 গুণ বেশি, 6 গুণ। একটা মানুষ যে গাঁজা খায় না, তার থেকে যে নিয়মিত গাঁজা খায় বা পট করে বা যেটাই বলেন আপনি, যত সুন্দর ভাষা করে বলি না আমরা, তার সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা 6 গুণ বেশি। এখন বলতে পারেন আমি খাচ্ছি, আমার চাচা খাচ্ছে, আমার ফ্রেন্ড খায়, অমুক খায়, সমুক, এই কারো তো সিজোফ্রেনিয়া হলো না, কিন্তু 6 গুণ বেশি। এটা গবেষণার ফল, এবং আমরা গবেষণা করি না এটা, সেই তাদের যাদের দেখে আমরা গাঁজাতে অনুপ্রাণিত, তাদের রিসার্চ, অনেক বড় রিসার্চ, অনেক মানুষের। ঠিক যেমন সিগারেট কন্টিনিউয়াসলি খাইলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা সিগনিফিকেন্টলি বেড়ে যায়, হ্যাঁ, এই যে মানে গাঁজা অনেক ক্ষেত্রে তার থেকে বেশি ক্ষতিকর। কারণ সিগারেটের ওই ক্ষতিগুলো আছে, পাশাপাশি তার সাইকোটিক বা সাইকেট্রিক প্রবলেমও হয়, যেটা সিগারেটে হয় না। এক্স্যাক্টলি। কিন্তু এইটা কিন্তু হচ্ছে, একটা মানুষ গাঁজা খেলে তার মোটিভেশন থাকে না, সে লিথার্জিক হয়ে যেতে পারে। এখন বলেন তো, আমি তো সবই করতেছি, যার হচ্ছে তার তো হচ্ছে, রাইট, তার তো জীবন শেষ ওখানে। এক্স্যাক্টলি। এখন যদি আমি 100 জন মানুষ যদি 5 জন হয়, আমি 95 দিকে তাকাচ্ছি না, কিন্তু আমি 5 জনের কথা বলতেছি, যে 5 জনের হচ্ছে, তো জীবনের ক্যারিয়ার তো ওখানে শেষ। আর অনেক ক্ষেত্রে এটা গেটওয়ে ড্রাগ, মানে এটা দিয়ে আমি ঢুকলাম, তারপরে আরো অনেক কিছু চলে গেল। আমি দেখছি বেশিরভাগ মানুষ যারা হার্ড ড্রাগে গেছে, তাদের শুরুটা ছিল ইদার অ্যামফেটামিন, ইয়াবা দিয়ে, যারা মনে করছে পড়াশোনায় মন বসে না, ইয়াবা খেলে মন বসবে, এবং মন বসছেও প্রথম দিকে, তারপরে 12টা বাজছে। আর হচ্ছে আপনার গাঁজা দিয়ে, অনেকেরই শুরু এটা দিয়ে, তারপরে আস্তে আস্তে হাতে খড়ি হয় এটা দিয়ে। আপনার এই জিনিসটা আমি মানে খুবই আজব, আমি মানে প্রচুর পরিমাণে এটা নিয়ে পার্টিকুলার এই জায়গাটা নিয়ে স্টাডি করছি বা এখনও করার চেষ্টা করি। সেটা হচ্ছে গিয়ে যে আমাদের দেশের মানুষ, যেমন একটা খুব সিম্পল এক্সাম্পল, যে আমেরিকা একটা আজব দেশ, এই সেন্সে যে অসম্ভব ভালো জিনিস এবং অসম্ভব খারাপ জিনিস একই দেশে একই সাথে হয় এবং কোএক্সিস্ট করে। আমেরিকা একটা খুবই, এই সেন্সে খুবই আশ্চর্যজনক একটা দেশ, যে এত ভালো মানুষ এবং এত ভয়ঙ্কর মানুষ একই দেশে একই সাথে থাকতে পারে। যাই হোক, অনেক ভালো কিছু শেখার আছে, এবং অনেক কিছু অবশ্যই তাদের কাছ থেকে শেখা উচিত না। এর মধ্যে একটা হচ্ছে ওদের যে গান কন্ট্রোল লয়ের যে ব্যাপারটা, আপনার এটা ক্লিয়ার ওদের গত 20-30 বছরের ইতিহাসে, যে ধরেন শুধু গত 10 বছরে 3 বার বড় বড় স্কুল শুটিং হয়েছে। একজন ড্রাগ নিল, একটা বন্দুক নিল, স্কুলের বাচ্চাদেরকে মেরে ফেললো, এরকম 3 বার হয়েছে। এত উন্নত একটা দেশে বা অনেক সেন্সে সভ্য একটা দেশে। এখন ঘটনা হলো যে এই বন্দুক কেন মানুষের কাছে থাকতে হবে কেন? কারণ এই বন্দুক পয়সা বানায়।
নট বিকজ কনস্টিটিউশনে কি আছে, নট বিকজ অফ ফ্রিডম অফ সিকিউরিটি অর হোয়াট এভার, কী ফ্রিডমের কথা বলে ঘোড়ার ডিম, আসল কথা যেটা পয়সা বানায়। এটা যেহেতু পয়সা বানায়, ইকোনমিতে কন্ট্রিবিউট করে, এই বন্দুক থাকবে। এই বন্দুক এই জন্য নাই যে তারা আমাদের থেকে বেশি বুঝে, এই বন্দুক এই কারণে থাকবে যে এই বন্দুক তার ইকোনমি চালাচ্ছে, যেটা তার জন্য আসলে হেল্প করতেছে না লং রানে, বাট সেটা থেকে ছাড়বে না। নিউজিল্যান্ডে একটা শুটিং হইলো, যেটা মসজিদে খুব ভয়ঙ্কর একটা ঘটনা হলো, তার সাথে সাথে নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট বন্দুক বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, ভালো কথা। কিন্তু দেখেন, নিউজিল্যান্ড কিন্তু চিন্তা করে নাই আমেরিকা কী করে, নিউজিল্যান্ড চিন্তা করছে আমার দেশের মানুষের জন্য কী ভালো। আর বাঙালি মাশাআল্লাহ কানাডার লিগাল করছে উইড, এতে আমাদের অনেক বোদ্ধাদের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের তো উইড এখন খাইতেই হয়, তাহলে আমরা কানাডিয়ান হবো কেমনে, আমরা স্মার্ট সভ্য উন্নত হবো কেমনে, আমাদের ক্রিয়েটিভিটি বাড়বে কেমনে। তারা বোঝেই না যে কানাডা যখন লিগাল করছে, এবং এখন পর্যন্ত প্রচুর কানাডার বড় বড় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, বড় বড় বোর্ড অনেকগুলা বিবৃতি দিছে যে এটা আমাদের জন্য খারাপ, এটা আমাদের জন্য ভালো না। এই যে এন্টারটেনমেন্ট উইডের অ্যাগেনস্টে, এন্টারটেনমেন্ট মেরোয়ানার অ্যাগেনস্টে কানাডার অনেক বড় বড় মেন্টাল হেলথ প্রফেশনাল এবং স্কলাররা আর্টিকেল পাবলিশ করছে যে এটা আমাদের বন্ধ করা উচিত, এটা ভালো হয় নাই। কেন এটা লিগালাইজ করা হয়েছে? কারণ এটা পয়সা বানায়, এটা দিয়া ইকোনমি চলবে, নট বিকজ এতে মানুষের ভালো হবে। যখন সিগারেট লিগালাইজ করা হয়েছিল, সিগারেট লিগালাইজ করা হয়েছে পয়সার জন্য, নট বিকজ মানুষের এতে ভালো হবে। ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডের একটা বড় প্রবলেমই হইল যে যা কিছু পয়সা বানায় তা কিছু বিক্রি হয়, কিন্তু নট বিকজ যেটা বিক্রি হওয়াটা মানুষের জন্য ভালো, এটা বিক্রি হওয়াটা ওই কোম্পানির জন্য ভালো। ওই কোম্পানিগুলো গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, নির্বাচনে ট্যাক্স দেয়। এবং বাংলাদেশেও একটা সময় গাঁজা লিগাল হইতে পারে, এই কারণে লিগাল হবে না, যদি হয়, আমি চাই না হোক, বা যদি হয় এটা এই কারণে হবে এটা পয়সা বানায়, নট বিকজ এটা মানুষের কোনোভাবে হেল্প করবে। কিন্তু এই যে জ্ঞানী লোক, কিন্তু আরেকটা কীভাবে দেখেন, এই যে গবেষণাগুলো হয় সিগারেটের পক্ষে বলে, আমরা গাঁজার পক্ষে বলি, এখানে কিন্তু একটা পয়সার বিষয় আছে, অবশ্যই বিশাল বিষয় এখানে। তারা কি করে, প্রথমে একটা ফাউন্ডেশন বানাবে, ধরেন হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, হিউম্যান ওয়েলফেয়ার বা ফাউন্ডেশন বানায়, ওইখানে তারা তাদের CSR, ধরেন 1000 কোটি টাকার ব্যবসা হইলো, 50 কোটি টাকায় ফাউন্ডেশনে দিল। ওই ফাউন্ডেশনের কাজ হলো রিসার্চ করা, ওয়েলফেয়ারের জন্য রিসার্চ, ওয়েলফেয়ারের জন্য ওই সিলেক্ট, আগে থেকে ওই রেজাল্টের দিকে মানুষকে প্রভাবিত করবে, রাইট? যেমন আপনার সাইকোডেলিকের আলোচনা, যেটা জন হপকিন্স ইউনিভার্সিটিতে বড় করে হচ্ছে। হ্যাঁ, সাইকোডেলিকের মূল কথাটা কি, যে ভাই কিছু কিছু হার্ড ড্রাগ যদি সাইকিয়াট্রিস্টরা খুব কেয়ারফুলি দেয়, একটা লম্বা মানে সামান্য সময়ের জন্য স্পেশাল কেসে, সেইটা কিছু কিছু পেশেন্টকে হেল্প করতে পারে। এইটাকে কেন্দ্র করে প্রচুর মানুষ এস্টেসি, যেটা একটা হার্ড ড্রাগ, বা আইস, যেটা একটা হার্ড ড্রাগ, এটা খাওয়া শুরু করে দিল। কী হয়েছে, এটাতে আমি ক্রিয়েটিভ হব, হ্যান হব, সিনেমা বানাবো, ক্রিস্টোফার নোল্যান হয়ে যাব, নানা কথাবার্তা, হ্যাঁ, স্টিভ জবস হয়ে যাব, আমি এই এস্টেসি খাবো আর স্টিভ জবস হয়ে যাবো। উনি খেতেন, হ্যাঁ, উনি খেতেন, এতগুলো সিনেমা বানালেন, এতগুলো বই লিখলেন, তার মানে নিশ্চয়ই কাজ করছে, দেখেই করছে, রাইট? কত লোক ড্রাগ ওভারডোজে ইউরোপ আমেরিকাতে মারা যায়, ইভেন বাংলাদেশে অনেক মানুষ ড্রাগ ওভারডোজে মারা যায়, এই খবর তারা দেখে না। বাট এগুলোর মাধ্যমে, এই রিসার্চগুলো অনেক সাধারণ মানুষকে প্রভাবিত করে এই হার্ড ড্রাগের দিকে, এবং মানুষ মনে করে যে ওরা খাইতে পারলে, ওই যে সাদা চামড়ার লোক খাইতে পারলে, আমরা তো ময়লা চামড়ার লোক, আমরাও খাইলে হয়তো চামড়াটা একটু সাদা হইলেও হইতে পারে। হ্যাঁ, মানে আইডেন্টিটি ক্রাইসিস আর ইনসিকিউরিটির এক বিরাট ঘটনা। বাট এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে যেটা হয় যে সাইকোটিক ফিচার্স হয়, এবং দেখা যায় যে পেশেন্ট একটা আসবে, এসে বলবে যে আমি উইড খাই গত 5 বছর ধরে, কিন্তু এটা নিয়ে আমি কথা বলতে আসি নাই, আমি কথা বলতে আসছি শুধু আমার মনে থাকে না, এটা নিয়ে মনে থাকে না, ভালো করে আমার কিছু করতে ইচ্ছা করে না, হ্যাঁ, এটা ঠিক করে দেন। এবং তাকে আপনি যাই বলবেন যে ভাই উইডটা তো আসলে ছাড়তে হবে, এবং শুধু ছাড়তে হবে না, ছাড়ার পরে একটু ধৈর্যও ধরতে হবে, কারণ ছাড়লে গতকালকে ছাড়লে আজকে তোমার সব মনে পড়বে না। সাথে সাথে তাদের মেজাজ খারাপ হয়ে যায়, ভুরু কুচকায় যায়, কেন বললো, বুঝে না, শিক্ষিত না, এই সেই, মানে জাজমেন্টাল। আরেকটা বিষয় দেখেন, অনেকে বলে আমি নেশাগ্রস্ত নই, মাঝে মাঝে আমি মানে খাই। তো এটা গবেষণা বলে যারা মাঝে মাঝে অকেশনালি যারা খান, নেশা করেন, তাদের প্রায় 10% মানুষ কিন্তু সাইকিয়াট্রিক প্রবলেম বা বিহেভিয়ারাল প্রবলেমে কষ্ট পান। রাইট? তার মানে মাঝে মাঝে আমরা খাচ্ছি, এটাও কিন্তু আমাদের ক্ষতি করতেছে। এবং কোনো নেশাগ্রস্ত মানুষ, সেটা ইয়াবা হোক বা যেই হোক, কেউ কি চায় যে আমি নেশাগ্রস্ত হিসেবে আমি 5 বছর পর্যন্ত দেখতে চাই? কেউ চায় না। সবার কিন্তু শুরু হয় এভাবেই শুরু হয়, মাঝে মাঝে পার্টিতে, বন্ধুদের আড্ডায়, পিয়ার প্রেশার, এরকম বিষয়গুলো এভাবে শুরু হয়। তো এভাবে শুরু হয় কিন্তু এভাবেই, কিন্তু পরে কিন্তু নেশাকে, মানে নেশায় তাকে ধরে ফেলে,
এক্স্যাক্টলি, নেশা তাকে ধরতে হয়, নেশায় ধরে ফেলে থাকে, হ্যাঁ, তখন কিছু কিছু করার থাকে না। তো আমি যেটা বলতে চাই যে আমি যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি যেটা বল 13 আমাদের 11টা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। সেই 11টা আমি যদি সংক্ষেপে বলতে চাই, এর ভিতরে যদি কমপক্ষে দুইটা 1 বছর ধরে আপনার সমস্যা থাকে, আপনি নেশা করতেছেন বা যেটাই নিচ্ছেন, এবং যদি দুইটা থাকে বা দুইটার বেশি থাকে, যে জানতে হবে আপনি এটাতে আপনি নেশাগ্রস্ত হয়ে গেছেন, মানে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার সাফার করতেছেন। তো সংক্ষেপে আমি যেভাবে বলি, আপনি এটার মধ্যে বলে শেষ করি। 1 নম্বর হচ্ছে আপনার, যদি সবই না বলে কিছু বলি, সেটা হচ্ছে যে রিস্কি বিহেভিয়ার আপনি খাবেন। যেমন ধরেন আপনি নেশা করে গাড়ি চালাচ্ছেন, অথবা আপনার যেখানে ঝুঁকিপূর্ণ, আপনার আশেপাশের মানুষের ঝুঁকিপূর্ণ, এটা হতে পারে। তারপরে হচ্ছে আপনি যে মানে আগে যে একটা খেতেন, এখন একটাতে কাজ হচ্ছে না, দুইটা লাগতেছে, তিনটা লাগতেছে, বেশি ডোজ বাড়াতে হচ্ছে, ডিপেন্ডেন্সি বা টলারেন্স হয়ে যাচ্ছে, এবং আপনি ছেড়ে দিলে খারাপ লাগতেছে। আপনি মনে করতেছেন আমি অল্প খাবো, মনে করছেন 1 পেক খাবো, বা হয়তো আমি একটা পিড়া খাবো, বা মানে হচ্ছে যে একটা ট্যাবলেট খাবো, কিন্তু আপনি একটা জায়গায় 5টা খেয়ে ফেলতেছেন। আমি মনে করছিলাম 10 মিনিট খেয়ে শেষ করবো, সময়টা বেশি লাগতেছে, বারবার ছাড়ার চেষ্টা করতেছি, কিন্তু উইথড্রল হচ্ছে, ছাড়তে পারতেছি না, ব্যর্থ হচ্ছি। বলছি সামনে মাসের 30 তারিখে আমি ছাড়বো, আর খাবো না আমি, কিন্তু সে 30 তারিখে আসতে 30 তারিখের আসে না, আবার ছাড়ার পরে ক্রেভিং হচ্ছে, এবং আমার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে, আমার বিভিন্ন ডোমেনে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে, সম্পর্কজনিত জটিলতা হচ্ছে, সম্পর্কগুলো মেনটেন করতে পারতেছি না আমি, এবং আমার এটার কারণে মেজর আমার যে কাজ আছে সেগুলো বাদ দিচ্ছি। নেশা গ্রহণ, নেশার খোঁজ নেওয়া, এই কারণে আমাদের ম্যাক্সিমাম সময় যাচ্ছে, এবং এই কারণে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হচ্ছে, বা সাইকিয়াট্রিক প্রবলেম হচ্ছে, বা ডিপ্রেশন হচ্ছে, অন্য বিষয় হচ্ছে। আমি মোটামুটি সবই বলে হচ্ছে 11টা। এই 11টার ভিতরে যদি কারো 2টা বা 2টার বেশি থাকে, তাহলে জানতে হবে আপনি নেশাগ্রস্ত। সহজ কথা একদম, আপনি নেশাগ্রস্ত, এবং আপনার ট্রিটমেন্ট দরকার, চিকিৎসা দরকার, অথবা আপনি হেল্প দরকার। আপনি হয়তো বুঝতেছেন না, কিন্তু আপনি আসলে নেশাগ্রস্ত, এবং এটা যে কোনো সময় আরো খারাপ দিকে যাবে। এখানে আমার একটা জিনিস হচ্ছে যে কিছু মানে অতি জ্ঞানী লোক আছে, কোট আনকোট, যারা বারবার এটা কথা বলতে চায় যে এই জিনিস নাকি লিগাল করলে কমে যাবে সামহাও। এটা খুব আজব কথা, কেন এটা বলে আমি জানি না। এটা মানে কি তারা কি মানে মানে আন্ডার দ্য টেবিল পয়সা খেয়ে বলে, নাকি তারা বুঝে বলে, না বুঝে বলে আমি জানি না। এটার পক্ষে তাদের একটা যুক্তি আছে। যুক্তি হইল, এক জার্নালিস্ট একবার একটা টেড টকে বলছে, ওই জার্নালিস্টের কিছু ভালো কথাও আছে, আমি এগ্রি করি, জার্নালিস্টের নাম এই মুহূর্তে মনে পড়ছে। এনিওয়ে, ওনার একটা বক্তব্য হইল যে মেক্সিকোতে নাকি একটা পার্টিকুলার ইয়ারে যখন কিছু মাদকদ্রব্যকে লিগাল করে দেওয়া হয়, তখন সেখানে মাদকদ্রব্য গ্রহণ কমে যায়। বাট মেক্সিকোর যে এন্টায়ার স্টাডি গত 10 বছরের, তাতে কোনোভাবেই বলে না যেটা কমছে, বরং এটা ধারাবাহিকভাবে বাড়তেছে এবং প্রচুর পরিমাণে বাড়তেছে। এটা সবচেয়ে বড় প্রমাণটা কি, আপনি যদি যখন সিগারেট যেই সময় মানে পুরো গ্লোবালি একটার পর একটা দেশ লিগাল করা শুরু করলো, আপনি যদি দেখেন তার আগেও কিন্তু এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, যেটাকে লিগাল করলে এটা কমে যাবে, এটার কমপ্লায়েন্সের মধ্যে আসবে, ইত্যাদি ইত্যাদি। আলটিমেটলি কী হয়েছে, আমেরিকাতে প্রিভেন্টেবল ডেথের মধ্যে নাম্বার 1 হচ্ছে গিয়ে কি, টোব্যাকো ইনটেক, সিগারেট খাওয়া, ছেলেদের এবং মেয়েদের দুজনেরই। সো সিগারেট লিগাল করার পরে কি সিগারেট খাওয়া কমছে? কোনো দেশেই কমে না। একটা আমাদের মানে মানুষ নেশা করে কেন, হ্যাঁ, এর যে প্রথম 4-5টা কারণ, মানে তুমি সহজ করে যদি বলতে চাই, 1 নম্বর হচ্ছে নেশার অ্যাভেলেবিলিটি এন্ড কনভিনিয়েন্স, সহজলভ্যতা। হ্যাঁ, যদি মোড়ে মোড়ে নেশা থাকে, তাই মানুষ কেন করবে না? তার যদি বিষয় না সচেতনতা না থাকে, 1 নম্বর কারণ হচ্ছে কিন্তু এটা সহজলভ্যতা। এটা কিন্তু একদম, এবং বৈধ করলে সহজলভ্যতা আরো বাড়বে। এবং কানাডাতে সবাই বলে খুব রেগুলেশন আছে, কোনো রেগুলেশন নাই। ওনারা যদি 20টা পেশেন্টের সাথে কথা বলে যারা উইড অ্যাডিকশন থেকে সাইকোটিক ডিসঅর্ডারে চলে গেছে, তারা বুঝবে যে কোনো রকম কোনো রেগুলেশন নাই, কোনো রেগুলেশনই মানা হয় না। বাংলাদেশেও আনফর্চুনেটলি সহজলভ্য হয়ে যাচ্ছে, বাট এটা বৈধ করলে এটা সহজলভ্যটা আরও বাড়বে, আরও 10টা ব্র্যান্ড আসবে, 20ভাবে মার্কেটিং করবে, 30ভাবে মানুষের কাছে প্রচার করবে, বিভিন্ন পার্টিতে এটা আসবে, কোকের বোতলের সাথে উইড আসবে, ইত্যাদি হয়ে যাবে। সো এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আপনার সাইকোটিক ডিসঅর্ডারের সাথে আপনার সেক্সুয়াল হেলথের রিলেশনশিপ, এটাও কিন্তু একটা জিনিস যে দেখা যাচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে স্বাভাবিক সহবাস নাই। এবং স্বাভাবিক সহবাস নাই কেন? কারণটা হচ্ছে হাজব্যান্ড লম্বা সময় ধরে উইড নিচ্ছে, এবং এই লম্বা সময় ধরে উইড নেওয়ার কারণে কিন্তু হাজব্যান্ডের কথা হচ্ছে এটা তো সমস্যা না ভাই,
এই একই কথা যে ভাই এইটা উইড তো কোনো সমস্যা না, ইয়াবা তো কোনো সমস্যা না, অন্য কিছু সমস্যা। এই ধরনের কেস কি আপনার কাছে আসে কিনা? খুবই কমন, খুবই কমন। আমি গতকালও পেয়েছি। হ্যাঁ, তো আসলে যে বিষয়টা হচ্ছে যে এই যে ইয়াবা বা অ্যামফেটামিন বা বাবা, চম্পা, চামেলি, যেটাই নামগুলো খুব চমৎকার, সেজন্য বারবার বলছি আর কি। তো এইগুলো খেলে কিন্তু মানুষের সাময়িক, আমি আবার বলতেছি সাময়িক কিছুদিনের জন্য আপনার ডিজায়ারে বাড়তে পারে, ইরেকশনের যদি কোনো প্রবলেম থাকে ইরেকশনের ইমপ্রুভ করতে পারে। আপনি তো মনে করলেন যে না ভালোই তো হচ্ছে, সমস্যা কি? মহৌষধ। হ্যাঁ, মহৌষধ, আমার এনার্জি বাড়তেছে, আমি কোনো টায়ার্ড ফিল করতেছি না, ঘুম অনেক বেশি, সারা রাত কাজ করতেছে, আমার অনেক বেশি পরিকল্পনা করতে পারতেছে, আমি আমাদের মাথা খুলে গেছে, দাম্পত্য জীবন সমস্ত মানে ঘর খুশি, বাইরে খুশি, সব খুশি। তো এখন এই ক্ষেত্রে তো আমার ভালো, সমস্যা কি? কিন্তু কাহিনী তো পরে, এটা তো শুরু। এটা প্রথমে সবকিছু আপ হয়, আস্তে আস্তে কিন্তু এইটা এমনভাবে ডাউন হওয়া শুরু করে, তখন কোনোভাবেই আর এটা মানে রিকভার করা আগের মতো হওয়া সম্ভব হবে না। বাংলাদেশের শেয়ার মার্কেটের দরপতনের গ্রাফের মতো একদম। প্রথমে যতই আমি মনে করি যে আমি খুবই লাভবান হচ্ছি খেয়ে, আমার অসুখী সংসার সুখী হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী আরো অসুখ কিন্তু চলে আসবে সংসারে। এবং অ্যামফেটামিনের সবচেয়ে বড় সেটা হচ্ছে গিয়ে যে একটা, আমার মনে আছে একটা হাজব্যান্ডের জাস্ট পারফরমেন্স অ্যাংজাইটি ছিল, জাস্ট তার ভয় লাগতো, তার মনে হতো সে পারফর্ম করতে পারবে না। সে একটা ফ্রেন্ড বলল যে এই যে ইয়াবা খাও, বাবা খাও, সব সমস্যা শেষ। এবং সে ইয়াবা বাবা খাইলো, ভালো ভদ্রলোক, ইয়াবা বাবা খাইলো, তারপরে দেখলো যে বাহ বেশ মোটামুটি সব ঠিক আছে, ফুরফুরে একটা অবস্থা। জাস্ট 6 মাস খাওয়ার পরে তার ইরেকটাইল ডিসফাংশন শুরু হলো। এবং আপনি তো মানে ইরেকটাইল ডিসফাংশন তো মানে রিজলভ করাটা কঠিন কম্পারেটিভলি। হ্যাঁ, তো এই ভদ্রলোক কিন্তু মনে করছিল যে ভাই এই তো সমস্যার সমাধান হয়ে গেছে, কত সাইকিয়াট্রিস্ট বুঝে না, আমার বন্ধু তো আমাকে ভালোবাসে, মানে প্রথম দর্শনের সমাধান। হ্যাঁ, প্রথম দর্শনের সমাধান। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইয়াবা খুবই কম, এখন তো মানে মোড়ে মোড়ে ইয়াবা পাওয়া যায়। হ্যাঁ, মানে এখন আর নকল ইয়াবা হোক আর আসল হোক, মোড়ে মোড়ে কিন্তু মানুষ ট্যাবলেট পায়। তো এখন প্রচুর আমার পেশেন্টরা প্রচুর বলছে যে রাইড শেয়ারিং এর মাধ্যমে প্রচুর ইয়াবা আসে বাসায়, রাতের বেলা, রাত 3টার সময় ডেলিভারি দিয়ে যায়, এরকম সার্ভিস আছে বহুত ইয়াবার এবং গাজার। একদম একদম। এখন বিষয়টা হচ্ছে এই ইয়াবা খেয়ে কিন্তু আমি যেটা প্রথমে বললাম আজকে, যে সন্দেহ প্রবণতা খুব বাড়ে, সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, প্রচণ্ড সন্দেহ প্রবণতা বাড়ে, স্ট্রোক, হার্ট অ্যাটাক থেকে শুরু করে হার্টের অন্যান্য প্রবলেম অনেক ঝুঁকি বেড়ে যায়। তার পাশাপাশি শারীরিক অনেক সমস্যা কিন্তু হয়, অ্যামফেটামিনে হয়, অনেকে মনে করেন কিছু হয় না, কিন্তু সাইকোটিক ফিচার হয়, শুধু ইয়া না, অন্যান্য সাইকোটিক ফিচারও হয় ইয়া থেকে। আর একটু কয়েকদিন আগে বললো যে মানে আমাদের এলএসডির বিষয় কিন্তু এখন চলে আসে। হ্যাঁ, এলএসডি কিন্তু মনে করে যে খুব যারা খায় তারা খুব সম্ভ্রান্ত ফ্যামিলির ব্যাপার স্যাপার। হ্যাঁ, কিন্তু এলএসডিও কিন্তু স্ট্যাটাস কো, হ্যাঁ, এটা কিন্তু কোনো ক্ষেত্রে একদম কন্ট্রোল থাকে না, নিজের প্রতি একদম কন্ট্রোল থাকে না। হ্যাঁ, যখন এটা আমি আমার একটা ভিডিও আছে বলছিলাম, দুইটা ইয়া হয় এখানে, গুড ট্রিপস এবং ব্যাড ট্রিপস। ব্যাড ট্রিপসের সময় খুবই খারাপ অভিজ্ঞতা হতে পারে, খুবই খারাপ অভিজ্ঞতা হতে পারে। এবং যেটা আমাদের একটা সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় না একজন আমাদের স্টুডেন্ট নিজের গলাতে যে ছুরি মারলো, মানে কি যেন বটি পত্রিকায় আসলো, এটা কিন্তু একটা এক্সাম্পল যে নিজের প্রতি কোনো কন্ট্রোল থাকে না, এবং পরবর্তীতে ফ্ল্যাশব্যাক হয়। হ্যাঁ, যা হচ্ছে একবার আমি এটা নিলাম, কয়েক বছর বা কয়েক মাস পর, অনেক দিন পরে আমার এই খারাপ অনুভূতি কিন্তু আবার ফিরে আসতে পারে, না খেলেও। এটা খুব খারাপ একটা বিষয়। আপনি এলএসডির পক্ষে অনেক পাবেন যে এলএসডি খেয়ে অমুক হয়েছে, সুমুক হয়েছে, ওই যে গুগল করে এলএসডি খেলে কি কি উপকার হয় বা এলএসডির গুড সাইড, ওই আবার এই জীবনের এই বদলায় যাবে, মোর বদলায় যাবে, অমুক সিনেমার নায়িকা শ্রেষ্ঠ নায়িকা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে দেখতে, ইত্যাদি, ক্রিয়েটিভ হয়ে গেছে, নানা কিছু। এস্টেসি, পার্টিকুলারলি এস্টেসিকে তো এখন প্রচুর প্রমোট করা হয়। এবং আমাদের দেশে আনফর্চুনেটলি শিক্ষিত মানুষ, শিক্ষিত বাবা মা, শিক্ষিত ছেলেমেয়েরা জিনিসটা বুঝতেই পারে না যে যেই কোম্পানিগুলা এইটা কন্ট্রোল করে, দে হ্যাভ বিলিয়নস অফ ডলার। একটা মানুষ যদি একটা বছরে 2000 কোটি টাকা প্রফিট করে, সে তো 200 কোটি টাকা এইসব মিডিয়া লবিংয়ে দিবেই, এবং এটাতে তো প্রচার হবেই, তাই না? প্রচারেই প্রসার, টাকা সে ফেলবে, সে তো প্রফিট করতেছে। এটা যে তাকে ভালো করার জন্য করতেছে না, এবং এটা যে রিসার্চ, এখনও তো কোনো রিসার্চ ফাইন্ডিং, সাইকোডেলিকের পুরো পড়াশোনাটা আমি করে মানে সবাইকে বলতে পারি যে সাইকোডেলিকের এখনও কোনো ক্লিয়ার ইন্ডিকেশন নাই যে বলা হয়েছে যে এইটা খাইলে ডিপ্রেশন যাবে, এইটা খাইলে অ্যাংজাইটি যাবে, এটা খাইলে। শুধুমাত্র বলা হয়েছে যে কিছু কিছু স্পেশাল কেসে সাইকিয়াট্রিস্টরা
খুব অল্প সময়ের জন্য ড্রাগগুলো দিতে পারে, একেবারে খুবই কেয়ারফুলি উইথ কশন। আর এইটারে বানাইছে এসটিসি খাইলে এই সমাধান হয়, ওই সমাধান হয়, হেন হয়, তেন হয়। গাঁজার ক্ষেত্রে তো আসেই, এসটিসি ক্ষেত্রে, এবং এসটিসি আরও ভয়ঙ্কর। একটা জিনিস যেটা আমার কাছে খুব কষ্টকর লাগছে, যে আপনি বলেন একটা কেস, যে কেসে একটা ছেলে তার গলা কেটে ফেলছে, বা বাংলাদেশে আপনার খেয়ে আইস ছিল, আইস খেয়ে অনেকগুলো পত্রিকা ওই সময় লিখছে যে বাংলাদেশে প্রথম পাওয়া গেল আইস। হ্যাঁ, এটা আমার কাছে খারাপ লাগছে এই কারণে যে এই কেসটা হওয়ার 2 বছর আগে থেকে আমি পেশেন্টদের মধ্যে আইসের দেখতেছি আইসের পেশেন্ট আমি 2 বছর ধরে দেখতেছি। তারপরে আমি দেখি যে পত্রিকাতে লেখা যে বাংলাদেশে প্রথম পাওয়া গেল আইস। মানে এটা কোথায় আছে? মানে আমাদের মানে এখানে আসলে আমাদের মানে কি বলবো, মানে গুড গভর্নেন্সেরও অনেক আগায় আসা উচিত, যে আমরা আসলে মানে ছেলে পেলে খেয়ে নিজেদেরকে মেরে ফেলতেছে, রোগী হয়ে ডাক্তারদের কাছে আসতেছে, তারপরে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতেছে, তারপরে পত্রিকায় আসতেছে এই প্রথম পাওয়া গেল, এই প্রথম সিনেমা শেষ, সিনেমা শুরু হইলো। মানে আইস এই যে এলএসডি প্রথম আসলো, তারপরে নিল, এরকম গলা কেটে ফেললো, এই প্রথম একটা ঢুকছে। তার কত বছর আগে থেকে যেটা নিয়ে ছেলে পেলে মানে চানাচুরের সাথে মিশায় খাইতেছে, কোনো খবর নাই। এটা একটা আনফর্চুনেট রিয়ালিটি। বাট এইখানে ওই যে আমাদের আনফর্চুনেটলি যৌন স্বাস্থ্যে বাংলাদেশে আমার কাছে মনে হয় যত রকম স্বাস্থ্যসেবা আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে খারাপ সার্ভিস মনে হয় বাংলাদেশে যৌন স্বাস্থ্য অবস্থা। কারণ মানুষ এত বাজে রকম ভায়াগ্রা খেয়ে, এত বাজে রকম ওষুধ খেয়ে মানে যা সমস্যার বাড়ায় নিয়ে আসে। ওষুধ শুধু না, এই যে এখন পাওয়ার ড্রিঙ্কস, বিভিন্ন রকম এই যে কি সব নামে পাওয়া যায়, হ্যাঁ, মিক্সচার খেলেই শক্তি, হর্সের মতো পাওয়ার হয়ে যাবে, বাট এরকম। তো এখানে হর্সের ছবিও দেওয়া থাকে উপরে। তো এইগুলো আসলে কিছুই না, ভায়াগ্রা পাউডার মিশানো থাকে, রাইট? যেটা আসলে মানুষ মনে করে ন্যাচারাল জিনিস, ড্রিঙ্কস খাচ্ছে, একটা কোকের মতো একটা বিষয়, এতে আমার পাওয়ার বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ক্ষতি হচ্ছে, অনেক বেশি ক্ষতি হচ্ছে। আবার মনে করে আয়ুর্বেদিক খাচ্ছি আমি, মানে বিভিন্ন সিরাপ, গাছের গুড়, মানে কি বল, শেকড় খাচ্ছি, এতে সমস্যা কি? শেকড়ের রস, এই ফাইলে শেকড়ের রস দেওয়া আছে, শেকড়ের ছবি দেওয়া আছে, সমস্যা কি? কোথায় শেকড়, কোথায় শেকড়? এখানে কি মেশানো থাকে একমাত্র তারাই জানে, আর আল্লাহ জানে। কিন্তু এইগুলো খেয়ে কিন্তু আমাদের সাময়িক একটা শরীরে জোশ আসে, রাইট? হ্যাঁ, মনে করি তো ঠিকই যাচ্ছে, কিন্তু একটা সময় কিন্তু আর মানে খুবই খারাপ একটা অবস্থা হয়েছে। এক্স্যাক্টলি। তো এখানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক মানুষেরই পারফরমেন্স অ্যাংজাইটি থাকে, অনেক মানুষেরই সামান্য কিছু সমস্যা থাকে, যেটা ঠিকমতো ট্রিটমেন্ট করলে খুব অল্পতেই ঠিক হয়ে যায়। কিন্তু মানুষ এটা নলেজের অভাবে মানুষ মনে করে ভীষণ বড় একটা প্রবলেম, কারোর সাথে কথা বলে না। শিক্ষিত মানুষও লুকায় কবিরাজের কাছে যায়, বন্ধুকে ফোন করে, গুগল করে, এলোমেলো জিনিসে যায়, পর্নের সাথে তো মানে সমস্ত নিজেকে কম্পেয়ার করা শুরু করে, পর্নের সাথে নিজের প্রাইভেট পার্টের কম্পেয়ার করা শুরু করেন, যে আসলে এটা ওই রকম ছিল, আমারটা তাহলে তো আমি তো তাহলে বিয়ে করা ঠিক হবে না, হ্যাঁ। আর পর্ন দেখবে একটা মানুষের, আমাদের দেশে তো এখনো আমাদের মানে কি বলবো, ধর্মীয় বিষয়টা আমাদের ভিতরে অনেক আছে, আমরা তো এখনো ফ্রি সেক্স চিন্তা করতে পারি না। তার মানে কি বাইরের দেশে তারা পর্ন দেখতেছে, বা তারা পর্ন দেখার পরে গার্লফ্রেন্ডের সাথে মানে বা যে কোনো একটা পার্টনারের সাথে তারা কিন্তু হচ্ছে। আমাদের দেশে কি হচ্ছে, পর্ন দেখতেছে কিন্তু বিয়েও করে নাই, নিজের ভিতরে একটা উত্তেজনা আসতেছে, এটা রিলিভ করবে কিভাবে? সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন বাড়তেছে, হয় মাস্টারবেশন করতেছে অথবা সেক্সুয়ালি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা কিন্তু তার যৌন স্বাস্থ্য এবং মানসিক দুটোই ক্ষতিগ্রস্ত করতেছে। আমি মাস্টারবেশন খারাপ ক্ষতি সেটা পরে আসতেছি, ওটা বিষয় আলাদা, কিন্তু তার ভিতরে যে হতাশা কাজ করে, এবং এই নিয়ে নিজের ভিতরে একটা ভুল তথ্যগুলো মাথার মধ্যে উনি প্রতিনিয়ত ইনপুট করতেছে, যে পর্নে পারভার্টেড বিষয়গুলো দেখতেছে এবং মনে করতেছে এটাই মানে এটা ঠিক, সেক্স মানে এটা। কিন্তু ভাই এটা তো শুটিং, একটা সিনেমা যেরকম গুলি করে, হিরো যেরকম ফালতু ভুয়া, এটা পর্নে যা দেখতেছেন একই রকম জিনিস। এখানে একটা মানুষ পারভার্টেড বিষয়গুলো দেখানো হয় যে এটা এত ফিলিংসের একটা বিষয়, ব্যাপারটা না, এমন নয়। সেক্স মানে এমন নয়, সেক্স মানে পারভার্টেড বিষয়গুলো যেগুলো দেখানো হয় প্রতিনিয়ত করতেছে, ব্যাপারটা এমন নয় সে সিনেমাতে গুলি করা, লাথি মারার মতো বিষয়। অথবা আপনি যখন নিজের লাইফে কল্পনা জগতে ধরে নিচ্ছেন এটাই সঠিক, বিয়ের পরে আপনি সঠিকভাবে ওটাই পাইতে চাইবেন। স্বাভাবিকভাবে আপনার যে ওয়াইফ হবেন উনি একজন সাধারণ বাঙালি মানুষ, হ্যাঁ, স্বাভাবিক একজন মানুষ, উনি তো কোনোভাবে এটা তো মানে অসম্ভব বিষয়। তখন আপনি কি হবেন,
আপনি মনে করবেন যে আমার পার্টনার আমাকে স্যাটিসফাইড করতে পারে না, রাইট, আমি আমার অন্য কিছু অন্য কিছু প্রয়োজন, আমার অন্য কিছু, যেখানে আমি পাবো এই বিষয় আমার যে নর্মাল আমি স্যাটিসফাইড না, মানে নর্মাল সেক্স তার কাছে তো ভালো লাগে না, এটা তো কি, এটা তো কি, এটা তো বোরিং, এটা কোনো কিছু বোঝেই না, খ্যাত। হ্যাঁ, তো কি হচ্ছে, তো সম্পর্ক এভাবেই কিন্তু যাচ্ছে। আপনি তখন তো নিজেও ভালো থাকলেন না, আপনার ফ্যামিলিও ভালো থাকলেন না, উনিও ভালো থাকলেন না, ব্যাপারটা আসলে খুব একটা খারাপ একটা অবস্থা হয়ে যাচ্ছে। রাইট, না আপনার সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন পর্ন দেখার কারণে এটা একটা বিরাট প্রবলেম, এবং এটার কারণে মানুষের মধ্যে প্রচুর পরিমাণে সেক্সুয়াল পারভার্সন দেখা যায়, উল্টাপাল্টা ফ্যান্টাসি দেখা যায়, মানুষ অবাস্তব কিছু করতে চায়, যেটাতে মানে প্রচুর পরিমাণে ডিভোর্স হয়, প্রচুর পরিমাণে, এবং ডিভোর্সে কোনো সমাধান হয় না, তারপরে তার ফ্রাস্ট্রেশনটা থাকেই, সে একটা ভয়ঙ্কর বাজে লাইফ সে লিড করে। এবং আমার কাছে তো মনে হয় যে যত রকম ড্রাগ এখন পৃথিবীতে অ্যাভেলেবল, এর মধ্যে সবচেয়ে অ্যাভেলেবল এবং খারাপ এবং মোস্ট ইউজ ড্রাগ হচ্ছে পর্ন। রাইট, অবশ্যই পর্ন অ্যাডিকশনটা এত ভয়ঙ্কর একটা সমস্যা, এটা মানুষ তো এখন এটাকে একেবারে বানায় ফেলছে, মানে ডাল ভাত বানায় ফেলছে। আরেকটা কথা, আপনার কি মনে হয় না যে আমাদের দেশে যত ধর্ষণ বা রেপ হয়, হ্যাঁ, তার অন্যতম একটা কারণ পর্ন? কোনো সন্দেহ নাই, সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন মানুষের মধ্যে এত বেশি, বা যৌন সহিংসতা বা তার মানসিকতা এত বেশি, একটা বড় কারণ হচ্ছে তারা লম্বা সময় ধরে তারা পর্ন দেখতো। রাইট, তার মধ্যে আবার একটা গ্রুপ আছে, আবার এই কিছু গ্রুপের মানে আগামাথা আমি কিছু বুঝি না, বলে সেক্স এডুকেশন। হ্যাঁ, যে ভাই পর্নের মাধ্যমে সেক্স এডুকেশন, বাবা পর্নের মাধ্যমে সেক্স এডুকেশন কেউ নেই, এটা তো আরও ভুল শিখাচ্ছে, এ তো ভুল অবাস্তব জিনিস দেখাচ্ছে। রাইট, তো কেন পর্নের মাধ্যমে আমাকে সেক্স এডুকেশন মানে এডুকেটেড হইতে হবে? সেক্স এডুকেটেড হওয়ার কি কোনো উপায় এটা হইতে পারে? আপনি যদি ঠান্ডা মাথায় ভদ্রভাবে, যে আপনি কি আসলেই আপনার বাচ্চাকে, সেটা 12 হোক আর 18 হোক, আপনি তাকে একটা pornhub.com খুলে দিবেন তাকে শিখানোর জন্য? এটা কি স্কুল? মানে এবং এগুলো মানুষজন আবার মানে খায়। হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক বলছেন ভাই, হ্যাঁ, মানে মানে মানুষ যে কোনোভাবে তার অ্যাডিকশনকে জাস্টিফাই করতে চায়, তার যে কোনোভাবে তার পারভার্টেড চিন্তাকে সে জাস্টিফাই করতে চায়, সে মানে, এবং এটা মানে সমস্যাকে আরও বাড়ায়। হ্যাঁ, মানে 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 কিছু বুদ্ধিজীবী এত গরুর মতো কথা বলে, এটা মানে, এবং আবার খুব গম্ভীরভাবে কথা বলে, খুব গম্ভীরভাবে বলে। হ্যাঁ, জানে, হ্যাঁ, এমনভাবে বলে যে মানে আপনার কাছে মানে যে বাহ, বেশ তোমাকে দেখে বেশ শিক্ষিত মনে হচ্ছে। হ্যাঁ, পড়াশোনা করে এসে বলছে মানে, কিন্তু আসলে মানে আমরা যারা পেশেন্ট দেখি, আপনি আমার থেকে যৌন স্বাস্থ্যে বেশি পেশেন্ট দেখেন, মানে আসলে পর্ন অ্যাডিকশনের কারণে এন্টায়ার মানুষের মধ্যে যে যে দ্বৈততা এবং যে 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 দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এবং এটাকে অনেক সময় হয় কি জানেন, যে ওই যে ধরেন একটা মাছ সারা জীবন পানিতে আছে, এখন তারে আপনি জিজ্ঞেস করলেন যে এই মাছ তোমার পানিতে থাকতে কেমন লাগে, সে তো জানে না, কারণ সে তো সারা জীবন পানিতে ছিল। আমার কাছে মনে হয়, আমি যখন টিনেজারদের সাথে নিয়ে কথা বলতে যাই, তাদের অবস্থা ওই মাছের মতো, সে তো সারা জীবন পর্ন দেখতেছে, তার সেন্স হওয়ার পর থেকে সে সবসময় পর্নই দেখে, জীবনে শুরু হয়েছে পর্ন দেখে। তাকে যখন আমি বলি যে এই ধরেন তার নাম রুবেল, এই রুবেল তো কি অবস্থা, কেমন লাগে, বা স্বাভাবিক কি অস্বাভাবিক, সে তো বুঝে না, কারণ তার তো হাতে খড়ি হয়েছে এটা দেখে, তার কাছে ওইটাই হচ্ছে একমাত্র চশমা যেটা দিয়ে সে দেখতে পায়, পৃথিবী দেখছে। তো এবং এটাতে যে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন এবং যে অস্বাভাবিক আচরণ বা আচরণের চিন্তা তার মধ্যে আসে, এটা তো মানে ব্রেনে একদম গেঁথে গেছে, বের করবেন পরে। হ্যাঁ, এক্স্যাক্টলি, একজন খুব মানে মানে খুব ভালো একজন সাইকিয়াট্রিস্ট, ইউএসের সাইকিয়াট্রিস্ট উইলিয়াম, উনি একটা খুব সুন্দর কথা বলছে, আমার কাছে কথাটা খুব ভালো লাগছে, যে একটা বাচ্চার যে যৌনতা, সেটা হচ্ছে কি একটা ফুলের পাপড়ির মতো, হ্যাঁ, মানে একটা গোলাপের মতো। এখন আপনি যদি পাপড়িগুলো যদি একবার ছিঁড়ে ফেলেন, তারপরে তার আপনি পাপড়িগুলোকে এক করতে পারবেন না। সেম ওয়েতে একটা ছোট বাচ্চার, যার বয়স হয়তো 10 থেকে 15, তাকে যদি আপনি একবার পর্ন দেখে দেখে যদি তার যৌনতার যে স্বাভাবিক যে বহিঃপ্রকাশ, সেটাকে যদি আপনি নষ্ট করে ফেলেন, তখন আপনি এটাকে ঠিক করতে পারবেন। এটা পার্মানেন্টলি তাকে কি বলবো, একটা একটা সমস্যার মধ্যে তাকে নিয়ে যায়, যে সমস্যার সহজ কোনো সমাধান নাই। রাইট, এবং খুব খুব ভালো একটা প্রতিদিন আমি চেম্বারে কমপক্ষে 5 থেকে 7টা বা 10টাও হতে পারে একদম পিওর যে পেশেন্টগুলো পাই পর্ন অ্যাডিকশন, সমস্যা শুরুই ওখান থেকে, এবং উনি নিজেরও জানে, ওনার নিজেরও বলতেছে আমি এখান থেকে বের হতে পারতেছি না। রাইট, এবং এটা ছেলেদের মধ্যেও এখন বেশি, অনেক মেয়েদের মধ্যে, অনেক কোনো অংশে পিছিয়ে নেই, মেয়েরাও পিছিয়ে নেই আনফরচুনেটলি। অ্যাটলিস্ট এই জায়গায় একটু পিছিয়ে থাকলে ভালোই হতো। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, যে এখানে
আমাদের আরেকটা জিনিস যেটা এখানে এলিমেন্ট, সেটা হচ্ছে গিয়ে যে অনেক সময় কিন্তু আমরা যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পেশেন্ট দেখি, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে সাইকোটিক ডিসঅর্ডারে চলে যায়। যেমন আমি অনেক ওসিডির পেশেন্টকে দেখছি যারা একটা পর্যায়ে স্কিজোফ্রেনিক হয়ে যায়। এইটা কি আপনি দেখছেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই কমন। দুইভাবে হতে পারে। হ্যাঁ, যে একটা মানুষের যার সিজোফ্রেনিয়া বা সাইকোসিস, তার ওসিডি যে সিমটম, অবসেসিভ সিমটমগুলো, চিন্তাবাদিক বা সূচিবাহী সিমটমগুলো প্রোড্রম হিসেবে আসতে পারে। মানে এটা শুরু, আভাস দিচ্ছে ওই সময় শুরু হলো, তো ওসিডি দিয়ে কিছু মাস বা কয়েক বছর পরে তার সিজোফ্রেনিয়ার সিমটমগুলো শুরু হলো। এর খুবই ইম্পর্টেন্ট। এই সময়ে যদি আমরা বুঝতে পারি তার এটা ওসিডির মানে সিজোফ্রেন প্রোড্রম, মানে পূর্ব সংকেত যে সিজোফ্রেন হচ্ছে, ওই সময় চিকিৎসা দিলে কিন্তু খুব আউটকাম ভালো। রাইট, তার সিজোফ্রেন কিন্তু নাও হতে পারে আর। হ্যাঁ, কিন্তু এটা বুঝতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা যেটা বিষয় বললেন আপনি, সিজোফ্রেনিয়ার যখন একটা মানে সিজোফ্রেনিক, তার অবসেসিভ সিমটমগুলো তার একটা সিজোফ্রেন পার্ট হিসেবে আসতে পারে। রাইট, সেটা আলাদা করে তখন মানে ওসিডির বা অবসেসিভ সিমটমের চিকিৎসা দরকার হয় না। সিজোফ্রেনিয়ার চিকিৎসা করলে কিন্তু অবসেসিভ সিমটমগুলো চলে যায়। ইন্টারেস্টিং। দুটোর সাথে কিন্তু অনেক সম্পর্ক, দুটোর সাথে অনেক সম্পর্ক। রাইট, আমি এটা অনেক দেখছি যে ওসিডি থেকে বাইপোলার খুব কম দেখা যায়, বা আমি দেখি নাই, বাট ওসিডি থেকে স্কিজোফ্রেনিয়া খুব কমন দেখা যায়। ওসিডি বাড়তে বাড়তে একটা পর্যায়ে তার মধ্যে স্কিজোফ্রেনিয়া লাইক ফিচার হয়ে গেছে। ওসিডির সাথে আপনার ডিপ্রেশন, মানে সিজোফ্রেনিক ডিপ্রেশনের অনেক সম্পর্ক। 50% সিজোফ্রেনিক পেশেন্ট মানসিক বিষণ্ণতায় ভোগেন। 50% অনেক বেশি কিন্তু, এবং ম্যাক্সিমাম হয় যখন অসুখটা ভালো হওয়ার দিকে। রাইট, একটা মানুষ যখন সিজোফ্রেন থেকে ভালো হয়ে আসে, ভালো হচ্ছে, তখন ইনসাইট ডেভেলপ করে, আমি পিছিয়ে পড়লাম, আমার কি অসুখ হলো, আমি এতগুলো, আমি তো অনেক বেশি অসুস্থ। এই যে এই সময়টা যখন বুঝতে পারে যে আমি কি একটা অসুস্থ পড়ছি বা ভালো দিকে হয়ে যাচ্ছে, তখন ওই সময় ডিপ্রেশনটা ম্যাক্সিমাম হয়। এবং সিজোফ্রেনিক মানুষ কিন্তু সুইসাইডও করে কিন্তু প্রচুর, এবং প্রায় বলা হয়ে থাকে যে প্রায় অ্যারাউন্ড 10% সিজোফ্রেনিক পেশেন্ট সুইসাইড করতে পারে। এটা অনেক বেশি কিন্তু। হ্যাঁ, এবং আমরা অনেক সময় হসপিটাল দেখছি যে একদম সিজোফ্রেনিক পেশেন্ট গলাতে পোফ দিয়ে চলে আসছে। হ্যাঁ, মানে ভয়ঙ্কর একটা অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এবং স্কিজোফ্রেনিক কারণে অনেকে অন্যকে মেরে ফেলতে পারে, এরকম অনেক ঘটনা আছে। সিনেমা তো দেখি আমরা, সিনেমা তো অনেক এবে নিয়ে যদি বেশি করে অতিরঞ্জিত করে দেখায়, রিয়েল লাইফে তো স্কিজোফ্রেনিয়ার পেশেন্ট তার সন্তানকে মারতে পারে, তার সহধর্মিণীকে মারতে পারে। কিছুদিন আগে আপনি একটা মানে খেয়াল করবেন, মানে হচ্ছে যে একজন মা তার বাচ্চাকে মেরে ফেলছে। পেপার নিয়ে অনেক দিন, এই ধরেন 1 মাসের মধ্যেই হবে, যে খুব মাকে ভর্তি রাখছে, মানে তার জন্ম হয়েছে কিছুদিন হলো, নিজের সন্তানকে মেরে ফেলছে। রাইট, আমাদের কাছে মনে হতো কি খারাপ মা, এই সেই অনেক কিছু মনে হতে পারে, যে কেমন মা এটা, নিজের বাচ্চাকে মেরে ফেললো। সাধারণ মানুষ এভাবে চিন্তা করবে। রাইট, কিন্তু আসলে তো মা তো পোস্টপার্টাম সাইকোসিসে কষ্ট পাচ্ছে। রাইট, তার তো অসুস্থ, তার অসুখ। একটা মা কখনো বাচ্চাকে মেরে ফেলতে পারে না যদি সে মানসিক অসুস্থ, এবং চিকিৎসা ছোট বাচ্চাকে অবশ্যই। এবং খুবই কমন যে বাচ্চা হওয়ার মানে 40 দিনের মধ্যে একটা সাইকোসিস ডেভেলপ করবে, এটা খুবই কমন। আমরা বুঝতেই পারি না, কেউ বুঝতে চায়ও না। এই ঘটনা হচ্ছে তোর মাকে আমরা জেলে দিচ্ছে, বাই করছে। আর বাবা, ও চিকিৎসা যদি করা যেত সঠিক সময়, ঠিক সময় চিকিৎসা মানে শুরু করা যেত, এই ঘটনা তো ঘটতো না। এটা তোর দোষ নয়, এখানে সে অসুস্থ। রাইট, তার অ্যাসেসমেন্ট দরকার, চিকিৎসা দরকার। এটাও কিন্তু অনেক বড় একটা বিষয় আমাদের প্রায় কিন্তু দেখা যায়। কদিন আগে 1 মাস 2 মাস হবে, আমি আমার মানে আমি যে সরকারি চাকরি করি সেখানে একজন পেশেন্ট আসছেন, তার বাচ্চাকে উনি জন্মের 15 দিন 20 দিন পরে বাচ্চাকে, বাসায় একটা পুকুর ছিল, পুকুরে ছুঁড়ে মারছে। 15 দিনের বাচ্চাকে পুকুরে যে ছুঁড়ে ফেলে দিয়েছে, বাচ্চাকে বাঁচে ডেকে শেষ। পোস্টপার্টাম সাইকোসিস, কি মর্মান্তিক একটা বিষয়। এবং তাদের মেরে ফেলছে, কোনো ইয়ে নাই, হ্যাঁ ফেলে দিচ্ছি, সমস্যা নেই, কোনো রকম তো গিল্টি নেই, তার তো কোনো ইনসাইট নাই। সেটাই তো আসলে মারাত্মক বিষয়। লাস্ট যেটা কোয়েশ্চেন ভাই আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে যে অনেক পেশেন্টের কোয়েশ্চেন, যেটা আমরা ডিসকাশন শেষ করবো, সেটা হচ্ছে যে আসলে কি সাইকোটিক ডিসঅর্ডার ভালো হয় ঠিক মতো ট্রিটমেন্ট নিলে? অবশ্যই ভালো হয়। যদি আমি এক কথাই বলতে চাই, অবশ্যই ভালো হয়। কিছু জিনিস একটা মানে একটা নির্দিষ্ট সময় ওষুধ খাওয়ার পরে সারা জীবনের জন্য ভালো হয়ে যায়। যেমন ধরুন পোস্টপার্টাম সাইকোসিস, সারা জীবন চিকিৎসা দরকার হয় না। এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় চিকিৎসার পরে দরকার হয় না আর। একটা মানুষের ব্রিফ সাইকোটিক প্রথম জীবনে এপিসোড হলো অল্প সময়ের জন্য, সারা জীবন চিকিৎসা দরকার হয় না। একটা সিজোফ্রেনিয়া, আমরা সিজোফ্রেনিয়া দিয়ে সমস্ত মনে করি এটাই মনে একটাই অসুখ। সিজোফ্রেনিয়া একটা মানুষের মানে এমন একটা অসুখ যেটা ডায়াবেটিস প্রেশারের মতো কন্ট্রোলে রাখতে হয়, ফলো আপে থাকতে হয়। কিন্তু আরও অনেক সাইকোটিক ডিসঅর্ডার আছে, যেমন ডিলিউশনাল ডিসঅর্ডার, সারা জীবন ওষুধ খেতে হয় না। তার মানে সাইকোসিস বা সিজোফ্রেনিয়া কিন্তু খুব ভালোভাবে নিয়ন্ত্রণ সম্ভব চিকিৎসার মাধ্যমে।
যদি সিজোফ্রেনের দিকে তাকায় আমি বলবো সিজোফ্রেন একটা নিয়ন্ত্রণযোগ্য অসুখ। আর অনেক অসুখই সাইকোটিক সিজোফ্রেন লাইক ফিচারে কিন্তু একদম মৃত্যু পর্যন্ত ওষুধ খেতে হয় না। একটা নির্দিষ্ট সময় পরে ওষুধ বাদ দিলে, কখন বাদ দিতে হবে সে যখন ডাক্তারি সিদ্ধান্ত নেবেন, কিন্তু এটা কিন্তু একদম ভালো হয়ে যাওয়া সম্ভব। রাইট। সো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ আজকে সময়ের জন্য। ইনশাল্লাহ পরে আমরা আবার একদিন আড্ডা দিব। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। জি।